ফ্যাটি লিভার ওইটাকে রোধ করে এই মাসলগুলো। কারণ মাসল যখন সুগার থেকে রক্ত টেনে নেয় তখন ফ্যাটি লিভার হওয়ার চান্সেস কমে যায়, ডায়াবেটিস হওয়ার চান্সেস কমে যায়। এই কিটো ডায়েট হচ্ছে শর্ট টার্ম পিরিয়ডের জন্য, এটাকে লাইফ টাইম আপনি মেনটেন করতে পারবেন না। স্ট্রেস নিলে খুব দ্রুত হারে টেস্টোস্টেরন কমে। যত ধরনের মুখরোচক খাবার আপনার যেটা খেতে খুব সুস্বাদু লাগে, খেলে ভালো লাগে, এই সবগুলো খাবার কিন্তু আমাদের টেস্টোস্টেরনের উৎপাদন সাময়িক সময়ের জন্য বন্ধ করে। সূর্যালো থেকে যেই সাথে সাথে গোসল করে নেয়। আবার অনেকে কি করে যে সাবানের ডোলে গোসল করে, সেক্ষেত্রে ভিটামিন ডি আপনি পাবেন। এখন ফেসবুক খুললে, ইউটিউব খুললে আপনি হাজার হাজার সেক্সুয়াল ভিডিও পাবেন, এবং আপনাকে সুস্থ যদি থাকেন ভিডিওগুলো আপনাকে অসুস্থ করার জন্য যথেষ্ট। ওজন কমানোর ক্ষেত্রে কোন ভুলগুলো খুব সহজে মানুষ করেন, তুমি টের পাচ্ছেন না ভুল করতেছেন, কি হতে পারে, কেন হয়? এর মনের স্বাস্থ্য ভালো রাখার জন্য শরীর ভালো থাকাটা অপরিহার্য। আবার যৌন স্বাস্থ্য ভালো রাখতে হলে শরীর এবং মনের ফিটনেস ঠিক থাকাটা অত্যন্ত জরুরি। অন্যদিকে কথায় বলে, যার পেট ভালো তার সব ভালো। মনের স্বাস্থ্য, শরীরের স্বাস্থ্য এবং যৌন স্বাস্থ্য নিয়ে আজ আমরা কথা বলব। আমি ডক্টর মিলন, মনোরোগ এবং যৌন স্বাস্থ্য বিশেষজ্ঞ। আমার সাথে আছেন স্বনামধন্য ফিটনেস এক্সপার্ট তাজ ভাই। আসসালামু আলাইকুম ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি আপনাকে সুযোগ দিচ্ছি না বলার, আমি আপনাকে ধন্যবাদ জানাই যে আমার দেখা করার ইচ্ছে ছিল, আপনার সাথে আমার পরিচয় হয়েছে খুব স্বনামধন্য একজন, আপনারই হয়তোবা ছোট ভাই হবেন কুশল ভাইয়ের সাথে মাধ্যমে। তো আমার ইচ্ছে ছিল আপনার সাথে আলোচনায় আসার, আর আজকে আসতে পেরে আমি অনেক ভালো বোধ করছি। আপনাকে অনেক ধন্যবাদ কষ্ট করে আসার জন্য। তাজ ভাই, আমরা তাহলে আজকে আমরা আলোচনা শুরু করি। প্রথমে আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। প্রথম প্রশ্ন হচ্ছে, আমাদের সমাজে খুব বেশি প্রচলিত একটা শব্দ এবং খুব বেশি জনপ্রিয়তা পেয়েছে শব্দটা, সেটা হচ্ছে কিটো ডায়েট। এই কিটো ডায়েট সম্পর্কে আপনি যদি একটু বলতেন, যেটা আসলে কি এবং এর ক্ষতিকর দিক কোনো আছে কিনা, এই কিটো ডায়েটটা সবার জন্য কিনা, বা এর ভালো দিকটা কি, এইটা যদি আমাকে একটু কষ্ট করে বলতেন। দেখেন, যে কোনো রকম ডায়েটেরই ভালো এবং খারাপ দুইটা দিকেই থাকে। এই জন্য আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যালেন্স ডায়েটের ক্ষেত্রে গুরুত্ব বেশি দিয়ে থাকি। কিটোটা একটু এক্সট্রিম হয়ে যায়, মানে এটা শুনতে অনেকের কাছে খারাপ লাগবে, তারপরেও বেনিফিটও প্রচুর কিটো ডায়েটের। আবার এর পাশাপাশি আপনাকে টুকটাক দুই একটা সাইড ইফেক্টসও নিতে হবে, কিন্তু সাইড ইফেক্টস গুলো খুব কম যদি ভালো মতো মেনটেন করতে পারেন। এবার আসি যে কিটো ডায়েটে মূলত করা হচ্ছে আপনার কার্বোহাইড্রেটকে কমিয়ে 10 থেকে 15% আনা হয়, এবং বাকি ক্যালোরিজ নেওয়া হয় হচ্ছে আপনার ফ্যাট থেকে এবং প্রোটিন থেকে। প্রোটিনের অ্যামাউন্টটা অনেক বেশি থাকে এখানে। তো এই কার্বোহাইড্রেটের আবার কিছু আলাদা আলাদা গুরুত্ব আছে। কার্বোহাইড্রেট যে একদমই শরীরের জন্য দরকার নাই তা না, আছে, সেটার গুরুত্বটা আপনি পরে বুঝবেন যখন আরো গভীরে ঢুকবো। তো কিটো ডায়েটের মূল যেটা সুবিধা সেটা হচ্ছে যে, ধরেন কেউ অনেক বেশি অসুস্থ টাইপের মোটা, মানে অবিজিটির একদম শেষ সীমায় চলে গেছে, তাকে ডাক্তার বলেছে আপনাকে যে কোনো মূল্যে ওজন কমাতে হবে, নাহলে আপনার হার্ট অ্যাটাক হতে পারে বা যে কোনো ধরনের সমস্যা হতে পারে, অথবা আপনার তার কোমর ব্যথা করছে, হাঁটু ব্যথা করছে, তাকে ইমিডিয়েটলি ওজন কমাতে হবে। সেই ক্ষেত্রে তাদেরকে 3 থেকে 4 মাসের জন্য একটা শর্ট টার্ম পিরিয়ডের জন্য কিটো ডায়েট সাজেস্ট করা হয়। এই কিটো ডায়েট হচ্ছে শর্ট টার্ম পিরিয়ডের জন্য, এটাকে লাইফ টাইম আপনি মেনটেন করতে পারবেন না। মেনটেন করতে পারবে অনেকে, যাদের ধরেন ইচ্ছা শক্তি হিউজ, মানে অন্যতম লেভেলের, মানে এক্সট্রিম লেভেলের ইচ্ছা শক্তি আছে, তারা পারবে। কিন্তু অধিকাংশ মানুষের তো এত বেশি এক্সট্রিম ইচ্ছা শক্তি নাই ডায়েট করার, কারণ অধিকাংশ মানুষ সেই ছোটবেলা থেকে ভাত, রুটি, মাছ, মানে যাবতীয় কার্বোহাইড্রেট খেয়ে, ফলমূল খেয়ে আমরা বড় হয়েছি। এই কারণে আমরা সবাইকে, বিশেষ করে আমরা যারা অ্যাথলেট, আমি তো বিশেষ করে অ্যাথলেটের অ্যাঙ্গেল থেকে কথা বলি, ধরেন যারা শারীরিক পরিশ্রম করে, নট অনলি অ্যাথলেট, ধরেন যে কৃষক আছে বা যার মনে করেন সারাদিন যাবত কিছু কাজকর্ম করা হয়, শরীরকে ব্যবহার করে, এইরকম মানুষদেরকে পার্সপেক্টিভ থেকে আমি সবসময় বলি যে না, কিটো ডায়েট ভালো না, কারণ স্ট্রেংথ কমে যায়। কেন? কিটো ডায়েটের বেনিফিট তো বুঝলেন যে দ্রুত ওজন কমে, এটা কিন্তু আমরাও করি। যেমন ধরেন কথা আমার সামনে 1 মাস পর একটা শুট আছে বা একটা প্রোগ্রাম আছে, যেখানে আমাকে লিন অ্যান্ড ফিট দেখতে হবে, হয়তো বা কোনো একটা ম্যারেজ সেরিমনি আছে, বা কোথাও আমি ঘুরতে যেতে চাই, বিচে ফটোশুট করতে চাই, অথবা অনেক আছে না সামনে বিয়ে আছে, ওজন কমাতে চাই খুব দ্রুত, যেন মেকআপটা ঠিকঠাক মতো বসে। এটা মেয়েদের ভিতরে এই প্রবণতা বেশি। কিছু কিছু ছেলেরাও ফিট হতে চায় বিয়ের আগে, বা কোনো একটা হয়তো বা কারোর সাথে মিটিং আছে, সেখানেও সে নিজেকে একটু আরো প্রেজেন্টেবল ওয়েতে নিয়ে যেতে চাই, দেখাতে চাই মানুষের সামনে। ওই ক্ষেত্রে কিটো ডায়েট করা ঠিক আছে সাময়িক সময়ের জন্য, 1 থেকে 1.5 মাসের জন্য। এই 1 থেকে 1.5 মাস আপনার শরীরে শক্তি কমবে, 100% শরীরে শক্তি কমবে, এবং কিছু ভিটামিন মিনারেলসেরও অভাব হবে, কিন্তু সেগুলোকে আলাদা সাপ্লিমেন্ট থেকে আপনাকে নিতে হবে, তাহলে সাইড ইফেক্টসটা হবে না। অর্থাৎ কিটো ডায়েটের সাইড ইফেক্টস কমানো যায়। এমন না যে যারা কিটো ডায়েট করছে তারা এই যে সাইড ইফেক্টসে ভুগবে বা তাদের এই যে মাসল লস হয়ে যাবে, তা না। সাইড ইফেক্টস কমানো যায়, এটার কিছু আলাদা টেকনিক আছে। কেন সাজেস্ট করা হয় না কিটো ডায়েট? কারণ কিটো ডায়েট বাদেও অনেক অপশন আছে যেখানে আপনি সব খেতে পারবেন, ভাত, মাছ, মাংস, রুটি, তারপর ফলমূল সবই খেতে পারবেন। এই কারণে ওইটাকে আমরা বাদ দিয়ে দিই। অসুস্থ ব্যক্তি ছাড়া, যে ব্যক্তি বিছানা থেকে উঠতে পারছে না, তার পরিশ্রম করার ক্ষমতা নাই, সে মাংস বেশি ব্যবহার করে না, এইরকম ব্যক্তি ছাড়া আমরা কিটো ডায়েট সাজেস্ট করি না। এটা মূলত কারণ। এখন দেখেন যে কেন কার্বোহাইড্রেটটা জরুরি। কার্বোহাইড্রেট স্বভাবত খেলে কি হয়, আমাদের গ্লুকোজ
গ্লুকোজে রূপান্তর হয় আমাদের বডিতে গিয়ে দিয়ে আমাদের প্যানক্রিয়াস আবার ইনসুলিন হরমোন উৎপন্ন করে যেন ওই গ্লুকোজটা আমাদের মাংসপেশির কোষগুলোতে ঢুকে যায়, তারপরে আমাদের মাংসপেশির সাইজ হয় বজায় থাকে, না হয় বড় হয়, ওটা অ্যামিনো অ্যাসিড দিয়ে বড় হয়, ওটা বড়ের বিষয়। তো আমাদের মাংসপেশিতে যখন ওই গ্লুকোজটা ঢোকে তখন এটাকে বলা হয় গ্লুকোজেনেসিস, যেটা গ্লুট-4 নামে একটা প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়ার মাধ্যমে হয়, যেটা কঠিন বিষয়, যেহেতু আমি সহজ করে বলার চেষ্টা করি তো সহজ করেই বলি। ওই যে কার্বোহাইড্রেট গুলো আমাদের মাংসপেশিতে ঢুকলো, ওই মাংসপেশিতে কার্বোহাইড্রেট ঢোকার কারণে আমাদের চাঙ্গা ফিল হয়, মনে হয় যে না আমার হাতে একটু শক্তি সবল চলে আসছে, মানে শক্তি বেড়ে গেছে। যেটা দেখবেন যে রমজান মাসে যারা অনেকক্ষণ যাবত কার্বোহাইড্রেট খায় না, ধরেন সেই সাহারি সময় কার্বোহাইড্রেট খায় এবং যে ইফতার আগ দিয়ে আবার হচ্ছে ইফতারের আগ পর্যন্ত সে না খেয়ে থাকে, তো দেখবেন যে লাস্টের দিকে ইফতারের আগ দিয়ে দেখবেন যে আপনার পুরো শরীরের ক্ষমতা বা শক্তি আস্তে আস্তে কমতে শুরু করে। এটা তো সাময়িক সময়ের জন্য, জাস্ট আপনি একদিন কার্বোহাইড্রেট খাননি তাই আপনি বুঝতে পারেন যে আপনার সামান্য কমতে শুরু করেছে। যখন একজন ব্যক্তি টানা 1 মাস 1.5 মাস যাবত কার্বোহাইড্রেট খাবে না, তখন তার মাংসপেশিগুলো আবার আস্তে আস্তে মানে শক্তি অনেক কমতে কমতে কি করবে, মাংসপেশির সাইজ, আমাদের কিন্তু একটা স্বাভাবিক সাইজ হয় মাংসপেশির, যেটা আমাদের হাড়ের মাংসপেশিগুলো, যেমন হাঁটুর আশেপাশে মাংসপেশি আছে, কোমরের আশেপাশে মাংসপেশি আছে, মেরুদণ্ডের পাশে আছে, হাতের পাশে আছে, সব হাড়ের যে পাশে যে লেগে থাকা মাংসপেশি আছে সেগুলোকে ধরে রাখার জন্য কিন্তু কার্বোহাইড্রেট দরকার। কারণ যদি আপনি ওই কার্বোহাইড্রেট না খান তাহলে ওই মাংসপেশির ভিতরে গ্লুকোজ ঢুকবে না, গ্লুকোজ না ঢুকলে ওই মাংসপেশির আকারগুলো আস্তে 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 শ্রিঙ্ক হবে। এটা অল্প বয়সে হবে না, যাদের বয়স 20, 25, 30, অসুখ নাই, রোগ নাই, তাদের হবে না, কারণ তারা যেহেতু রেগুলার মাসলগুলোকে ইউজ করছে, তাদের হবে না। কিন্তু 20 বছর বয়সে একটা অলস ব্যক্তির আবার হবে, মানে মাংসপেশি ক্ষয় হবে। কিন্তু কর্মক্ষম ব্যক্তির কিটো ডায়েটের ফলে মাংসপেশি ক্ষয় হবে না, যেহেতু মাংসপেশি ইউজ করছে। কিন্তু 30-এর পর তো টেস্টোস্টেরন কমতে শুরু করে প্রতি বছর 1% করে। এই যে চমৎকার একটা শব্দ চলে আসলো, টেস্টোস্টেরন। হ্যাঁ, টেস্টোস্টেরন আমরা জানি যে আসলে টেস্টোস্টেরন আমাদের শরীরের জন্য খুব উপকারী। টেস্টোস্টেরন আমাদের ছেলেদের যৌন চাহিদা তৈরি করে, ইরেকশনে হেল্প করে। এছাড়া আপনি যেটা বললেন যে ফিটনেসের বিষয়, টেস্টোস্টেরন মাসেল এবং বোনসের শক্তি বৃদ্ধি করে, পাশাপাশি বিভিন্নভাবে রক্ত উৎপাদন, বিশেষ করে আরবিসি এবং হিমোগ্লোবিন বাড়াতে অনেক ভূমিকা। তো এটা আমাদের উৎপন্ন হয় মেইনলি ছেলেদের টেস্টিস থেকে ম্যাক্সিমাম, এরপর ওভারি বা কিছু অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকেও আসে। আচ্ছা, এই টেস্টোস্টেরনের বিষয়ে অনেক বেশি মিথ বা অনেক বেশি এই বিষয়ে অনেক বেশি বাড়াবাড়ি হয় বলতে পারি। একটু কম টেস্টোস্টেরন সাপ্লিমেন্ট নিয়ে ফেলতেছে এবং সেটা আসলে খুব বেশি ভালো নয়, ন্যাচারাল প্রসেসটাকে সাপ্রেস করে দিচ্ছে। এর ফলে পরবর্তীতে নর্মালি টেস্টোস্টেরন প্রোডাকশন সেটা কিন্তু কমে যায়, তাই না? আবার নর্মাল প্রোডাকশন কমে গেলে কি হয়, পরবর্তীতে আগ্রহ কমে যায়, ইরেকশন সমস্যা আরো বাড়ে। এখন আমি যদি বলতে চাই যে টেস্টোস্টেরন তো আমাদের শরীরের জন্য খুবই দরকার, এটা আপনি দর্শকের উদ্দেশ্যে বলেন যে কিভাবে একজন মানুষ প্রাকৃতিকভাবে টেস্টোস্টেরন বাড়াতে পারে। আচ্ছা, যদি প্রাকৃতিকভাবে বলি, প্রাকৃতিকভাবে টেস্টোস্টেরন কমে কিভাবে সেটা আগে জেনে নেন আপনি, তারপর আপনি বাড়ানোর আমরা হচ্ছে কথায় যেতে পারি। যেমন সব থেকে বড় রিজন হচ্ছে স্ট্রেস নেওয়া যাবে না। স্ট্রেস নিলে খুব দ্রুত হারে টেস্টোস্টেরন কমে। আপনি যদি লক্ষ্য করে দেখবেন, যখন আপনি কোনো একটা ফুটবল ম্যাচ দেখছেন, আপনার পছন্দের টিম যদি হেরে যায় সেই ম্যাচে, আপনার টেস্টোস্টেরন ইমিডিয়েটলি ডাউন হয়ে যায়। এটা কিন্তু ইমিডিয়েট, পার্মানেন্ট না, আবার কিছুক্ষণ বাড়ে, কিছুক্ষণ পর আবার ঠিক বেড়ে যায়। 1-2 দিন পর যখন আপনার ওই চাপটা, মানসিক চাপটা কমে যাবে, পছন্দের টিম হেরে গেলে কিন্তু অনেক মানসিক চাপ পড়ে মানুষের, এটা প্রত্যেকেই বোঝে যারা কোনো একটা দলকে খুব ভালো মতো সাপোর্ট করেছে। তো এখানে কিছু কিছু বিশেষ দল আছে যারা বেশিরভাগ হারে, তারা বুঝতে পারবে তাদের টেস্টোস্টেরন ডাউন থাকে প্রতি বছর বিশ্বকাপের সময়। যাই হোক, তো এটা কি হয়, যখন একজন ব্যক্তি মানসিক চাপ ইমিডিয়েট নিল, তার ইমিডিয়েট কমলো, কিন্তু যে ব্যক্তিটা মানসিক চাপের ভিতরে থাকে, বের হতে পারছে না, লং টার্ম স্ট্রেসে থাকে, তার টেস্টোস্টেরন খুব বেশি কমবে। এই কারণে আমরা গ্র্যাটিটিউডের চর্চা করতে বলি, অর্থাৎ কৃতজ্ঞতা বোধ প্রকাশ করতে হবে রেগুলার বেসিসে। এটা যে ধর্মাবলম্বী আছে, একটা হচ্ছে টেস্টোস্টেরন, আমরা স্ট্রেস যখন থাকে বলে, স্ট্রেস বাড়লে কিন্তু প্রোল্যাকটিন বেড়ে যায়। আবার প্রোল্যাকটিন কিন্তু টেস্টোস্টেরন কমিয়ে দেয়, নেগেটিভ ফিডব্যাক। হ্যাঁ, তো আমরা হচ্ছে এই মানসিক দিকটা যদি আসি, যে আপনি হচ্ছে একটু গ্র্যাটিটিউডের চর্চা করেন, ধরেন আপনি যে ধর্মাবলম্বী আছেন, আপনার কেউ নামাজ পড়তে পারেন, কেউ পূজা অর্চনা করতে পারেন, যে ধর্মের আছেন, এবং জীবনকে নিয়ে একটু সুখী থাকা, সন্তুষ্টি থাকার চেষ্টা করতে হবে। এটা গেল প্রথম। এরপর আসে ঘুম। যদি আপনার ঘুম ঠিকঠাক মতো না হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে বলা হয় যে যদি হেলদি টেস্টোস্টেরন লেভেলকে বজায় রাখতে হয় তাহলে 7 ঘন্টার ঘুম জরুরি। তবে এই ক্ষেত্রে ঘুমের ক্ষেত্রে আমি সবসময় বলি যে ডিপ স্লিপ হওয়াটা বেশি জরুরি। ধরেন একজন ব্যক্তি 10 ঘন্টা সে বিছানায় পড়ে থাকে, ঘুমাতে পারে না, ওই ব্যক্তির আবার টেস্টোস্টেরন বাড়বে না, ওই ব্যক্তির উল্টে আবার ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যাবে বডি, এত বেশি ঘুমিয়ে থাকার পর। তার মানে আপনি 6 থেকে 8 ঘন্টা এর মাঝামাঝি থাকবেন, কিন্তু চেষ্টা করবেন ডিপ স্লিপে যাওয়ার। এই ডিপ স্লিপে যেতে না যাওয়ার অন্যতম কারণ হচ্ছে আমরা মোবাইল ফোন দেখতে দেখতে তারপরে ঘুমাতে যাই, যার কারণে অধিকাংশ মানুষ এখন আর স্বপ্ন দেখে না। কারণ স্বপ্ন আমরা একদম মানে REM যেটা বলা হয়, মানে চোখের মনি অনেক জোরে জোরে নড়ে, ওই অবস্থায় আমরা স্বপ্ন দেখি।
আর এখন দেখবেন মানুষজন অতিরিক্ত পরিমাণে ফোন স্ক্রল করার কারণে খুব কম রেয়ার মানুষ আছেন যারা স্বপ্ন দেখেন। ইনফ্যাক্ট আমারই স্বপ্ন দেখা হয় না, আমি হয়তো মাসে বা বছরে একবার স্বপ্ন দেখি, কিন্তু ছোটবেলায় কিন্তু আমরা রেগুলার স্বপ্ন দেখতাম। রিজনটা হচ্ছে আমরা রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি গুলো করতাম, দৌড়াতাম, খেলতাম এবং মোবাইল কম স্ক্রল করতাম। আমাদের তো মোবাইল বাড়লো লাস্ট 10 বছরে, স্ক্রিনটা আরো বেশি বাড়লো। দেখবেন যে প্রত্যেকেই স্বপ্ন দেখতো অহরহ, এখন স্বপ্ন দেখা কমে গেছে। আমি 10টা মানুষকে জিজ্ঞেস করলে 9 জনই বলে যে ভাই আমি আর এখন স্বপ্ন দেখি না। তার মানে তার ঘুমটা ওই REM পর্যায়ে পর্যন্ত যাচ্ছেই না। ঠিক আছে, তো এই অত ডিপ স্লিপ না হলে আপনার টেস্টোস্টেরন স্বাভাবিকভাবে কম হবে, গায়েব হয়ে যাবে না, মানে সাধারণ সুস্থ মানুষের তুলনায় কম থাকবে। এবার আসে হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটির যদি অভাব থাকে আপনার, তাহলে আপনার ব্লাড ফ্লো কমে যাবে। এবং আমাদের যে অ্যাডাক্টার মাসল আছে, যেটা কেগাল এক্সারসাইজের মাধ্যমে করা হয়, যেটা পরবর্তীতে প্রশ্নে আমরা আসবো। তো আমাদের যদি যেটা আমাদের হচ্ছে ছেলেদের পেনিস আছে এবং মেয়েদের যে যোনিপদ আছে, এর আশেপাশে যে মাসলগুলো আছে, এখানে যদি আমরা ব্লাড সার্কুলেশন বাড়াতে পারি কিছু এক্সারসাইজের মাধ্যমে বা মুভমেন্ট করার মাধ্যমে, সেক্ষেত্রে আমাদের টেস্টোস্টেরন এবং মেয়েদের ইস্ট্রোজেন বাড়বে অনেক বেশি। মানে মেয়েদের ওভুলেশন পিরিয়ডটাও, মানে মেয়েদের ওই যে বলে না যে পিরিয়ডসের ফলে পেইন হয় না, বা অনেকে আবার কি হয় সেক্সুয়াল ইন্টিমেসির সময় মেয়েদের পেইন হয়, এটাও কমে যাবে। ছেলেদের আবার ইরেকটাইল ডিসফাংশন কমে যাবে, মানে ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আমাদের যে অঙ্গগুলো মিডিলে আছে, মানে আমাদের কোমর থেকে নিচের অঙ্গগুলো খুবই ইম্পর্টেন্ট। এই কারণে সবসময় বলা হয় যে লেগের এক্সারসাইজ করো, ছেলে হোক বা মেয়ে হোক। মেয়েরা লেগের এক্সারসাইজ করলে তাদের সন্তান প্রসবের সময় পেইন সহ্য করার ক্ষমতা বাড়ে। আবার ছেলেরা লেগের এক্সারসাইজ করলে তাদের হচ্ছে ব্লাড সার্কুলেশন বেড়ে যায় পেনিসের আশেপাশে, তো অন্ডকোষের ভেতরে ব্লাড সার্কুলেশন বাড়ে, যার কারণে স্পাম বেশি তৈরি হয় এবং টেস্টোস্টেরনটা ইফেক্টিভলি শরীরে কাজে লাগে। এই কারণে ফিজিক্যাল মুভমেন্ট করতে হবে, শুধুমাত্র আপার বডি না, ফুল বডি এক্সারসাইজ করবেন। এবং এটা তো গেল এক্সারসাইজ, স্লিপ, এবং হচ্ছে একটা গেল হচ্ছে আপনার, আমরা কথা বলছিলাম গ্র্যাটিটিউডের চর্চা, অর্থাৎ স্ট্রেস ফ্রি থাকতে হবে। এবার আসি খাদ্যাভ্যাস। খাদ্যাভ্যাস হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, কারণ খাদ্যাভ্যাসে আমরা সবাই ভুল করি। অধিকাংশ মানুষের দেখবেন যে মানসিক দুশ্চিন্তা নাই, কিন্তু সে সুখী মানুষ। অধিকাংশ মানুষ দেখবেন যে শারীরিক পরিশ্রম করে টুকটাক, আবার হচ্ছে একটা যেটা বললাম যে ঘুমায়ও ঠিকঠাক মতো, কিন্তু তার খাদ্যাভ্যাস ঠিক নাই, মানে উল্টাপাল্টা খেয়ে ফেলে, অথবা কোন খাবারে আমার বডি সব থেকে হাইয়েস্ট পারফরমেন্স দিবে, সব থেকে প্রিমিয়াম পারফরমেন্স দিবে, ওইটা আমরা জানি না অনেক সময়, বা কোন কোন জিনিসে আমরা আমাদের এফিসিয়েন্সি কমাই ফেলছি, শরীরের কার্যক্ষমতা কমাই ফেলছি, সেটাও জানি না। কিন্তু আমরা কিন্তু একটা, যেমন এখন তেলের সংকট, দেখবেন অনেকে আছে তার বাইকে অকটেন নেয়, ম্যাক্সিমাম বাইক এখন অকটেনে চলে, গাড়িও অকটেনে চলে। তাকে যদি বলেন যে গাড়িতে পেট্রোল দাও, দিয়ে চালাও, যেহেতু পাচ্ছ না, ও বলবে না ভাই গাড়ি আমি বন্ধ রাখবো, তারপর আমি আমার গাড়িতে পেট্রোল বা নোংরা তেল ঢোকাবো না। কিন্তু মানুষ কিন্তু শরীরের ক্ষেত্রে এই কম্প্রোমাইজটা, মানে শরীরের ক্ষেত্রে কম্প্রোমাইজ সবসময় করে, বাইকের থেকে শরীরের প্রতি ভালোবাসা কম। হ্যাঁ কম, তার মানে আমাদের নিজের শরীরের প্রতি আমরা নিজেকে ভালোবাসি কম, আমরা ম্যাটেরিয়ালিস্টিক জিনিসকে বেশি ভালোবাসি। এই কারণে তো অধিকাংশ মানুষ দুশ্চিন্তায় থাকে। তো এই যে দেখেন যে কিছু কিছু খাবার আছে, তার ভিতরে সব থেকে যেটা বলা হয় যে ট্রান্স ফ্যাট, তারপর অতিরিক্ত পরিমাণে সোডিয়াম এবং সুগার মিক্স করা কোনো খাবার যদি আপনি খান, অধিকাংশ খাবারই এরকম হয়। যেমন আপনি আইসক্রিমে ট্রান্স ফ্যাট বলেন, সুগার বলেন, আর কার্বোহাইড্রেট, সোডিয়াম, এগুলো সব থাকে, সফট ড্রিঙ্কসে থাকে, আরো যত ধরনের মুখরোচক খাবার আপনার যেটা খেতে খুব সুস্বাদু লাগে, খেলে ভালো লাগে, মুখে স্বাদ জাগে, এই সবগুলো খাবার কিন্তু আমাদের টেস্টোস্টেরনের উৎপাদন সাময়িক সময়ের জন্য বন্ধ করে। প্রথম দিকে সাময়িক সময়ের জন্য বন্ধ করবে। ধরেন আপনি দীর্ঘদিন পর একটা সুগারি ড্রিঙ্কস খেলেন, কোকাকোলা পান করলেন বা কোনো একটা সফট ড্রিঙ্কস পান করলেন, এটা শুধু কোকাকোলা না, আরো যত ধরনের ব্র্যান্ড আছে, পেপসি বলেন, যাই বলেন, যে কোনো ধরনের সফট ড্রিঙ্কস যেখানে সোডিয়াম মেশানো থাকে, সুগার মেশানো থাকে, সেটা যখন আপনি পান করবেন, ইমিডিয়েট আপনার টেস্টোস্টেরন শাটডাউন হয়ে যাবে। এই রিজনটা হচ্ছে আমাদের শরীরে তখন ইনসুলিন হরমোন প্রচুর পরিমাণে উৎপন্ন করা শুরু করে। তো আমাদের ইনসুলিন হরমোন অতিরিক্ত উৎপন্ন হওয়ার কারণে টেস্টোস্টেরনটা সাময়িক সময়ের জন্য বন্ধ থাকে। এটা গেল সাময়িক। যে ব্যক্তিটা ধরেন যে রেগুলার খাচ্ছে, মানে হয়তো বা আজকে সে সফট ড্রিঙ্কস খেলো, কালকে আইসক্রিম খেলো, তারপরের দিন অন্য একটা আনহেলদি খাবার খেলো, মানে রেগুলার বেসিসে সে খাচ্ছে, তার প্রতিদিনই টেস্টোস্টেরন উৎপাদনের জন্য আমাদের বডি যে সেন্সর গুলো আছে সেগুলো উইক হতে শুরু করবে। মানে আমাদের বডি বেশি বেশি ইনসুলিন হরমোন উৎপন্ন করতে শুরু করবে। এক সময় দেখা যাবে যে ইনসুলিন আর কাজে লাগছে না, তার টেস্টোস্টেরন হরমোনটা কম থাকবে শরীরে। এই কারণে খাদ্যাভ্যাসের ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে খুব দ্রুত সুখ লাগে খাবার খেয়ে, এগুলো আমরা রেয়ার অকেশনে খাবো, সপ্তাহে 1 থেকে 2 দিন কন্টিনিউয়াস বেসিসে যদি প্রত্যেকদিন এগুলো খাবার খেতে থাকি, আপনি দুনিয়ার যত ধরনের সাপ্লিমেন্ট খানা যাই করেন, আপনার টেস্টোস্টেরনের ডিসফাংশন ঠিক হবে না, টেস্টোস্টেরন উৎপাদন বাড়বে না। কিছু কিছু প্রোডাক্ট আছে, যেমন শিলাজিৎ এক্সট্রাক্ট আছে, তারপরে রসুন আছে, আদা আছে, প্রাকৃতিক কিছু খাবার আছে, এগুলো সত্যি কাজে দেয়। এগুলো সত্যি কাজে দিবে যখন আপনার এই ফ্যাক্টর গুলো ঠিক থাকবে। সাপ্লিমেন্ট জাস্ট একটা টুল, সাপ্লিমেন্ট কোনো কমপ্লিট প্যাকেজ না। অর্থাৎ টেস্টোস্টেরন বা সেক্সুয়াল লাইফ যেটা, সেটা ভালো থাকার কমপ্লিট প্যাকেজের ভিতরে 4-5টা ফ্যাক্টর চলে আসে। আপনি 3টা ফ্যাক্টরকে ঠিক রেখেছেন, মানে একটাকে আপনি ভুল করছেন, সেক্ষেত্রে আপনি কোনোদিনও পুরোপুরি সুস্থ হতে পারবেন না। তার মানে বুঝতে পারলাম যে আসলে কি খাবো তার থেকে জরুরি কি খাবো না। হ্যাঁ, কি খাবো না এটা জানা জরুরি। তাহলে এই যে এই সব আপনি ধরেন সুগারি কোনো খাবার বাদ দিয়ে দিলেন, দিয়ে আপনি ভাত, মাছ, রুটি, মাছ, মাংস সবই খাচ্ছেন, সবজি খাচ্ছেন, ফলমূল খাচ্ছেন, সমস্যা হবে না আপনার টেস্টোস্টেরনে। আমাদেরকে এই প্রসেস ফুড, বিশেষ করে সুগারি কোনো মেশানো ড্রিঙ্কস
আমরা পান করা থেকে বিরত থাকবো। এবং বাঙালি সমাজে একটা খুব দেখবেন যে একটা জিনিস প্রচলিত আছে যে বিয়ের সময় আমরা বরকে জুস পান করাই, শরবত পান করাই। শরবত পান করলে ইমিডিয়েট টেস্টোস্টেরন ডাউন হয়ে যায়। এটা ওই বরের জন্য আমরা আরো ক্ষতিকর দিই। এটা এমন না যে তার টেস্টোস্টেরন উৎপন্ন হবেই না বা তার স্পাম উৎপন্ন হওয়া বন্ধ হয়ে যাবে, সেরকম না, সাময়িক সময়ের জন্য বন্ধ হয়, একদিন পর আবার ঠিক হয়ে যায়। সায়েন্টিফিক না। হ্যাঁ 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 হ্যাঁ, এটা আসলে সায়েন্টিফিক ওয়েতে কোনো কিছু না। ওই বরকে উল্টা কি করেন যে বিয়ের আগের দিন, বিয়ের দিন পেট ভরে উল্টাপাল্টা খাবার খেতে দিয়েন না, বিরিয়ানি খেতে দিয়েন না, তাহলে উল্টা তার মানে বাসনাটা আরো ভালো কাটবে, সহজ ভাষায় যদি বলা যায়। এটা হচ্ছে ব্যাপার। তো আরেকটা জিনিস হচ্ছে, আরেকটাও প্রবলেম আছে যে আমরা খাবার খাওয়ার সময় মানে প্রচুর পেট ভরে খাবার খাই, মানে ওভারলোড করে খাবার খাই, সেক্ষেত্রেও আমাদের একটু সমস্যা হয়। সেক্ষেত্রে ওভারলোড করে যখন আমরা খাবার খাই তখনও ইনসুলিন হরমোন উৎপন্ন হয় প্রচুর পরিমাণে, যার কারণে টেস্টোস্টেরনটা সাময়িক সময়ের জন্য বন্ধ থাকে বা উৎপাদনটা কমে যায়। পুরোপুরি বন্ধ হয় না, ধরেন আগে 90% 95% উৎপন্ন হতো, এখন হয়তো 60% চলে আসছে। কখন আবার উৎপন্ন হওয়া শুরু করবে? যখন পেট ভরে ধরেন ভাত খেলাম আমি দুপুরবেলা, বিকেল হতে হতে আমার পেটটা একটু ফাঁকা হবে, তখন আবার টেস্টোস্টেরনটা স্বাভাবিক পর্যায়ে আসবে। এই কারণে যে ভরা পেট ভরে একদম সম্পূর্ণ লোড করে ঠেসে খেতে হয়, গলা পর্যন্ত খাওয়া না না না, গলা পর্যন্ত খাওয়া যাবে না। এই জন্য বিয়ে, যদি আপনার বিয়ে হয়, আপনি যদি বর বা বউ হন, পেট ভরে খাবেন না বিয়ের দিন, বিয়ের পরের দিন খেয়ে। এটা একটা সাজেশন থাকলো আমার আপনাদের প্রতি। থ্যাংক ইউ তাজ ভাই, খুব সুন্দর করে বুঝিয়ে বলেন, মানে মজা করে বললেন, সেটা অনেক ধন্যবাদ। আচ্ছা, এখানে আরেকটা বিষয় চলে আসলো, কিছুক্ষণ আগে আপনি যেটা বলেন কেগেল এক্সারসাইজ। হ্যাঁ, কেগেল এক্সারসাইজ এমন একটা ব্যায়াম, যে ব্যায়ামে আমাদের কেগেল মাসেল বলতে যেটা বোঝায়, পেলভিক ফ্লোরের যে মাসেল, মলদার মূত্রনলের আশেপাশে, মানে মেয়েদের জরায়ুর আশেপাশে এবং মানে ছেলেদের স্ক্রোটামের আশেপাশে মাসেলগুলো, এগুলো যে এক্সারসাইজের মাধ্যমে একটা শক্তিশালী করা। তো কেগেল এক্সারসাইজ যেটা হয়, আমরা জানি যে আসলে কেগেল এক্সারসাইজ কেউ যদি মানুষ নিয়মিতভাবে করে তাহলে তার ইরেকশনের সমস্যা, ছেলেদের ইরেকশনের সমস্যা ইমপ্রুভ হবে, প্রিম্যাচুর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাতের সমস্যা ইমপ্রুভ হবে, মেয়েদের ক্ষেত্রে তাই আগ্রহ বাড়বে এবং ছেলেদেরও আগ্রহ বাড়ে, অর্গাজমটা ভালো হয়, এবং হচ্ছে যে প্রস্রাবের যাদের কন্ট্রোলের সমস্যা, প্রস্রাব কন্ট্রোল করতে পারে না বা হাঁচি কাশি দিলে প্রস্রাব বের হয়ে যায়, সে কন্ট্রোলটা ঠিক থাকে। এবং শুধু তাই না, তাদের ওবেসিটি অনেক বেশি, মানে ওজন বেশি, তাদের পেলভিক ফ্লোরগুলো একটু উইক থাকে, সেই মাসেলগুলো কিন্তু স্ট্রং হয়। পাশাপাশি মেয়েদের জেনিটাল প্রোলাপস বা মানে ডেলিভারির পরে যে মাসেলগুলো উইক থাকে, সেটাও কিন্তু রিকভারি করতে কেগেল এক্সারসাইজ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই যে কেগেল এক্সারসাইজ অনেকভাবে ভিডিও বা ইউটিউবে খুললেই এই ব্যায়াম সেই ব্যায়াম বিভিন্ন রকমের, অনেকে আসলে মেনটেন করতে পারে না। তো কেগেল এক্সারসাইজ কিভাবে করলে বা একজন মানুষ রুমে বসে করা সম্ভব কিনা, বা কি করলে সহজে কেগেল এক্সারসাইজ করতে পারে, এবং এর সাথে যদি আপনি কিছু অ্যাড করতেন উপকারিতা, বা এরা কি ভাবে এটা আমাদের শরীরে পজিটিভ প্রভাব ফেলে। আচ্ছা, দেখেন, কেগেল এক্সারসাইজের অবশ্যই বেনিফিট আছে, কিন্তু শুধুমাত্র কেগেল এক্সারসাইজ করবেন না যারা এই ভিডিওটা দেখছেন, ফুল বডি এক্সারসাইজই করবেন। কারণ যখন আমরা যে কোনো একটা বডি পার্টকে বেশি গুরুত্ব দিই, তখন ওই বডি পার্টটা মজবুত হয় এবং অন্যান্য বডি পার্টটা উইক হতে শুরু করে, যেটাতে আমরা গুরুত্ব দিচ্ছি না। কিন্তু আমরা তো পুরো সমগ্র শরীর, প্রত্যেকটা অঙ্গই মজবুত হতে হবে। ধরেন আপনি কথার কথা, যেমন অনেক মানুষকে দেখবেন বিশেষ করে জাস্ট আপার বডির এক্সারসাইজ করে, দেখবেন জিমে যায় যারা বা বাসায় এক্সারসাইজ করে, চেস্টের এক্সারসাইজ করবে যেহেতু জামা কাপড়ের উপরে ভালো লাগে, আর হাতের এক্সারসাইজ করবে, পেটের এক্সারসাইজ করবে, টি-শার্ট পরলে ভালো। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এরা কি করে যে এই যে তাদের লোয়ার বডির যে এক্সারসাইজ করছে না দীর্ঘদিন ধরে, তো সেটা কি হয়, সেক্সুয়াল প্রবলেম তো ওটা পরের বিষয়। আপনার আপার বডির ওজন যখন অনেক বেশি বেড়ে যাবে, তখন সেন্টার অফ ম্যাসের কারণে লোয়ার বডিতে, সেন্টার অফ ম্যাস একটা কথা আছে যে আমরা কেন্দ্র থেকে ভর যত দূরে চলে যাবে, তখন তার অপোজিট পাশে, অপোজিট ডিরেকশনে যেটা আছে, যে অঙ্গগুলো আছে, ওগুলো ইমব্যালেন্স হয়ে যায়। তো ওগুলো কি হবে, যে যখন আপনার চেস্ট অনেক চওড়া, অনেক মাসল, হাতে অনেক মাসল, কিন্তু পা উইক, তখন আপনার হাঁটুর উপরে প্রেসার পড়বে। আপার বডিতে যদি 1 কেজি ওজন বাড়ে, তাহলে লোয়ার বডিতে 4 কেজি প্রেসার পড়ে, মানে হাঁটুতে। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে রিসার্চে প্রায় 50 কি 52 জন অবিস মানুষের উপরে রিসার্চ করে দেখা গেছিল। এর রিজনটাই হচ্ছে ওই সেন্টার অফ ম্যাস। আপনার হচ্ছে নাভির উপরে যত ওজন বেড়ে যায়, তত বেশি হাঁটুতে প্রেসার পড়ে। তো এটা গেল পরের বিষয়। এই কারণে আমরা ফুল বডি এক্সারসাইজ করবো। এবার স্পেশালি যাদের হচ্ছে মূত্রনালীতে সমস্যা, মানে যারা প্রস্রাব আটকে রাখতে পারে না, তাদের জন্য কেগেল এক্সারসাইজ অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং যাদের সেক্সুয়াল ডিসফাংশন আছে বডিতে, সেটা ছেলে হোক মেয়ে হোক, তাদের জন্য কেগেল এক্সারসাইজ অনেক বেশি গুরুত্বপূর্ণ। গুগলে এখন তো ইউটিউব দেখে সবাই, ইউটিউবে জাস্ট কেগেল এক্সারসাইজ হোম ওয়ার্কআউট লিখে সার্চ দিবেন বা কেগেল হোম ওয়ার্কআউট লিখে সার্চ দিবেন, কয়েকটা বেসিক চলে আসবে। কিন্তু ওইটা করেই আপনি ফিট হয়ে যাবেন সেটা ভাবার কোনো কারণ নেই। সামগ্রিক ফিটনেস দরকার। হ্যাঁ, সামগ্রিক ফিটনেস দরকার। এবং আমি আরো অনেক ভিডিওতে আলোচনা করেছিলাম যে সামগ্রিক ফিটনেস কিভাবে আসে। যেমন আমাদের তো ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে হবে, আমাদের আবার মাংসপেশির কার্যক্ষমতা বাড়াতে হবে, বডিতে ফ্লেক্সিবিলিটিও নষ্ট করা যাবে না। যেমন যারা অতিরিক্ত মাসল বানায় ফেলে, দেখা যায় যে নিজের পিঠ নিজে চুলকাতে পারে না, ফ্লেক্সিবিলিটি কমে গেছে, অত যায় না হাত পর্যন্ত। কিন্তু এই আবার অনেক মানুষ আছে দেখবেন মাসল
মাসল অনেক বড়, রেগুলার ফ্লেক্সিবিলিটি ট্রেনিং করার কারণে করতে পারে। অনেক আছে যে মাসল বড় শক্তিশালী মানুষ কিন্তু জোরে দৌড়াতে পারে না, একটুতেই হাঁপায়। এই রিজনটা হচ্ছে সেই ব্যক্তি জাস্ট এক ধরনের এক্সারসাইজ, সব ধরনের মুভমেন্ট করতে হবে অল্প অল্প করে। যে ব্যক্তির স্পেশাল কোন একটা স্পোর্টসম্যান, যেমন যে ধরেন যে পাওয়ার লিফটিং করে, ওয়েট লিফটার, সে তো স্বাভাবিকভাবে ওয়েট লিফটিংটা তার ক্যারিয়ার, সে সেটা বেশি করবে। কিন্তু ধরেন আপনার ক্যারিয়ারই এগুলো না, সেক্ষেত্রে আপনাকে সবকিছু করতে হবে। ওয়েট লিফটিং বলেন, সাঁতার কাটা বলেন, দৌড়ানো বলেন, সবকিছুই রেয়ার অকেশনে, ধরেন সপ্তাহে একবার সাঁতারে গেলেন, সপ্তাহে একবার ফুটবল খেললেন, মানে করতে হবে যেন ফুসফুসের কার্যক্ষমতা ঠিক থাকে। রেগুলার আপনি ভালো মতো স্ট্রেচিং করলেন যেন পুরো বডিটা ফ্লেক্সিবল থাকে, এবং কেগাল এক্সারসাইজ আপনি করলেন যেন আপনার, বিশেষ করে নারীদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, যে সকল নারীরা চিন্তা করছে সে সামনে বিয়ে করবে, প্রেগনেন্ট হতে পারে, সেই সকল নারীদের ক্ষেত্রে কেগাল এক্সারসাইজের মাধ্যমে পেলভিক ফ্লোর মাসলকে অনেক বেশি প্রেসার ফেলে সেটাকে স্ট্রং করা যায়। আর এই পেলভিক ফ্লোর যে মাসল, ওটার মাধ্যমে কিন্তু সন্তান ভূমিষ্ঠ হয়, মানে মায়ের পেট থেকে বের হয়ে আসে। তো ওই মাসলটা যখন স্ট্রং হয়ে যাবে তখন ওইখানে পেইন সহ্য করার ক্ষমতা বেড়ে যায়। এটা আমাদের নিউরোট্রান্সমিটারের মাধ্যমে হয়। কিছুদিন আগে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে দেখবেন যারা বক্সার আছে, বক্সিং বা মার্শাল আর্ট প্র্যাকটিস করে, তাদেরকে দেখবেন চড় ঘুষি দিলেও পড়ে যায়, আবার উঠে আবার ফাইট করে। সাধারণ মানুষকে যদি আপনি জোরে একটা পাঞ্চ করেন, উঠতে পারবে না, কিন্তু হাসপাতালে চলে যাবে বা অচেতন হয়ে যাবে। এই রিজনটা কি, যে বক্সার আছে সে রেগুলার ওই একই ধরনের আঘাত নিতে নিতে তার ব্রেন হচ্ছে নিউরোট্রান্সমিটার গুলো ওই অঙ্গটাকে মজবুত করে দিয়েছে, তার কাছে ওটা আর নতুন কিছু না। হ্যাঁ, পেইন সহ্য করার ক্ষমতা অনেক বেড়ে গেছে। ওইটা একই বিষয় ঘটে ওই নারীর ক্ষেত্রে, যখন যে পেলভিক ফ্লোর মাসলের এক্সারসাইজ করবে এবং বিশেষ করে লোয়ার বডি এক্সারসাইজ করবে, তখন তার ওই পেলভিক ফ্লোর অনেক বেশি স্ট্রং হয়ে যাওয়ার কারণে সন্তান যখন সে জন্মদান করবে তখন তার পেইন হবে কিন্তু সহ্য ক্ষমতা বেড়ে যাবে। অনেকে বলে যে পেইন কমাবো কি করে, পেইন আসলে কমে না, সেম পরিমাণে হয়, কিন্তু সহ্য ক্ষমতা বেড়ে যায়। এটা হচ্ছে ব্যাপার। আরেকটা জিনিস হচ্ছে যে কেগাল এক্সারসাইজ আপনি এখন আমি কি করে দেখাবো, এখানে তো দেখানোর অপশন নাই। ভিডিও না, যে আসলে যে অ্যানাসের আশেপাশে জাস্ট মানে কনস্ট্রাকশন করে রাখা, কনস্ট্রিক্ট করে রাখা, মানে আমরা বলি যে আসলে আপনি ধরেন যে বাসে বা ট্রাকে বা যেখানে রাস্তাঘাটে আছেন, অনেক বেশি প্রস্রাব এবং টয়লেট চাপছে, কিন্তু কোনো উপায় নাই, তখন কিভাবে চেপে ধরে থাকে মলদারের আশেপাশে গুলো চেপে ধরে থাকে, সেটাও এক ধরনের ছোটখাটো মানে এটার ইম্প্যাক্টটা খুব লো। এটাও করা যাবে, এটার ইম্প্যাক্ট একটু লো। যদি আপনি আরো হাই ইনটেক ইম্প্যাক্ট করতে চান, দেখবেন গ্লুট ব্রিজ নামে একটা এক্সারসাইজ আছে, শুয়ে করা যায়। এখানে তো দেখানোর অপশন নাই, নামগুলো বলে দর্শকরা। যদি আপনি সার্চ করেন গ্লুট ব্রিজ, তারপরে হচ্ছে আপনি যদি হিপ থ্রাস্ট লিখে সার্চ করেন, আবার কিছু অ্যাডাক্টর মাসলের কাজ আছে, মানে অ্যাডাক্টর এগুলো বুঝবে কিনা আমি আপনাকে স্পেলিং গুলো লিখে দিব, আপনি অ্যাড করতে পারেন ভিডিওতে। এবং আরো কিছু লোয়ার বডি এক্সারসাইজ আছে, লোয়ার ব্যাকের এক্সারসাইজ আছে, যেমন হিপ এক্সটেনশন আছে, ব্যাক এক্সটেনশন আছে। এগুলো হচ্ছে আমাদের কোমরের মাংসপেশিগুলো এবং আমাদের যেখানে আমাদের মেয়েদের জনিপদ আর ছেলেদের যৌনাঙ্গ থাকে, এই অঙ্গের মাসলগুলোকে স্ট্রং করে। তো এই মাসলগুলো স্ট্রং হয়ে গেলে, এখানে ব্লাড ফ্লো বেড়ে গেলে এখানকার ফাংশনগুলো অনেক বেশি কাজ করবে। আচ্ছা, আমাদের বডি মূলত আপনি যে কোনো অঙ্গের যদি কার্যক্ষমতা বাড়াতে চান, ওইখানে ব্লাড ফ্লো বাড়াতে, প্রথম কথা হচ্ছে ওখানে ব্লাড ফ্লো বাড়াতে হবে। আর ব্লাড ফ্লো বাড়ে হচ্ছে ওই অঙ্গটাকে ব্যবহার করার মাধ্যমে। ব্যবহার না করলে অঙ্গের ব্লাড ফ্লো বাড়বে না, উল্টা আস্তে আস্তে ওইখানকার কি হয়, আমরা যখন কোনো একটা অঙ্গ ব্যবহার করছি, ব্যবহার মানে ব্যায়াম করছি, ধরেন যেমন একটা যে প্যাডেলের রিক্সা চালায়, দেখবেন তাদের পায়ের নিচের মাসলগুলো, কারণ সেই অঙ্গটা ব্যবহার করে, সে কিন্তু ব্যায়াম করার উদ্দেশ্যে করে না, জাস্ট ব্যবহার করে। এই জন্য আমি সবসময় বলি যে মাংসপেশি ব্যবহার করেন, ব্যায়াম করার উদ্দেশ্যে না। এমন একটা কাজ করেন যেন আপনার হাতের মাংসপেশি ব্যবহার হয়, আপনার চেস্টের ব্যবহার হয়, শোল্ডারের ব্যবহার হয়। যারা জানেন না কিভাবে ব্যবহার করতে হয়, তারা তাহলে জিমে যান, জিমে গিয়ে ট্রেনারের কাছে শিখে নেন। আর যারা জানেন তারা বাসায় করেন, কিন্তু করতেই হবে। ব্যবহার করলেই আমাদের ওইখানে রক্তের যে শিরা উপশিরাগুলো আছে সেগুলো মোটা হয়ে যায়, তো ওর ভিতরে ব্লাড দ্রুত পাস হয়। ব্লাড দ্রুত যত পাস হবে তখন ওই অঙ্গের কার্যক্ষমতা আরো দ্রুত বাড়ে। এটাই একমাত্র মাধ্যম আমাদের ব্লাড ফ্লো বা আমাদের ক্ষমতা বাড়ানোর। আর দুনিয়াতে অন্য কোনো মাধ্যম নেই। আপনি যতই ওষুধ দেন, ওটা তো শিরা উপশিরাকে চওড়া করছে না। ওষুধের ইম্প্যাক্ট যখন শেষ হয়ে যাবে বডি থেকে, শিরা উপশিরা তো ওই ছোটই আছে, তখন কি হবে যে আবার ছোট হয়ে যাবে, উল্টা আগের তুলনায় আরো বেশি ছোট হয়ে যাবে। কারণ যখন আপনি বাইরে থেকে ওষুধ পুশ করবেন, তখন আপনার ব্রেন মনে করবে তার শরীরে পর্যাপ্ত পরিমাণে হরমোন উৎপন্ন তো হচ্ছেই, বা রক্তে তো হরমোন আছে, আমার তো উৎপন্ন করার দরকার নাই। কারণ ব্রেন সবসময় আপনাকে কমফোর্ট জোনে রাখতে চায়। শরীরে টেস্টোস্টেরনের একটা মাত্রা আছে, ওটা যদি বেশি বেড়ে যায় তাহলে তো ক্ষতি। তো ব্রেন তখন কি করবে, ন্যাচারাল প্রসেসটাকে বন্ধ রাখবে, যে না ওর তো বাইরে থেকে নিচ্ছেই, এখন যদি আমি আরো তৈরি করি তাহলে তো আরো বেড়ে যাবে, তখন তো তার শরীরের ক্ষতি হবে। এটাই হচ্ছে রিজন যে বাইরে থেকে নিলে আমাদের কিছুদিন পর ওটা বডি রেজিস্ট্যান্স হয়ে যায় আর বডির কার্যক্ষমতা কমে যায়। কিন্তু সেটাকে আবার কিছু ট্রিটমেন্ট করে বাড়ানো যায়, যেটা বিভিন্ন প্রফেশনাল অ্যাথলেট, বডি বিল্ডাররা এই ভুলটা করে। অনেকে ডক্টরের আন্ডারে নেয়, তারা সেই জিনিসটাকে আবার রিকভার করতে পারে, কিন্তু অধিকাংশ মানুষই রিকভার করতে পারে না। তারা দেখা যায় যে পরবর্তীতে আপনার কাছে তো আসে অনেক ক্লায়েন্ট আসে ইরেকটাইল ডিসফাংশন নিয়ে আসে। এটা একটা ভালো টপিক তুলছেন আপনি। সেটা হচ্ছে যে অনেকে বডি বিল্ড করার জন্য যে মেডিসিন নেয়, বিশেষ করে হরমোন টাইপের, অ্যানাবলিক স্টেরয়েড বা হরমোন টাইপের, এটা মাসেল ঠিক হয়, ঠিক আছে, শারীরিকভাবে ফিট থাকে, কিন্তু
আসল পুরুষ কিন্তু থাকবে না। না না না, আসল পুরুষ আসল পুরুষ হতে হলে কিন্তু সব দিক দিয়ে ফিট হতে হবে। সব দিক আমি দিয়ে শুধু মাসেলের দিকে খেয়াল করলাম এবং বডি ফিগার খুব ভালো করতে চেয়ে কিন্তু এই ঝামেলাটা হয় যে ইরেকশনের সমস্যা হয়, ডিজায়ারের সমস্যা হয়, ছেলেদের অনেক এটা প্রবলেম। সেজন্য বুঝে শুনে কতটুকু নিব অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে এবং সেটা আমার মনে নেওয়া উচিত। দেখবেন আপনি যদি যারা ভিডিওটা দেখছে অনেকে বডি বিল্ডার হতে পারে, প্রফেশনাল তারা ইয়ে করে, দেখবেন আপনি ইউএসএ তে কিছু প্রফেশনাল চ্যাম্পিয়ন আছে যারা বডি বিল্ডিং কম্পিটিশনে চ্যাম্পিয়ন হয়, তাদের কিন্তু না হয় কোনো গাইনোকমাস্টিয়ার প্রবলেম। গাইনোকমাস্টিয়া অনেকে বুঝবে কিনা যে চেস্টের নিপল বড় হয়ে যাওয়া, এটা অতিরিক্ত স্বাভাবিকের তুলনায় ব্রেস্টের সাইজ বড় হয়ে যায়, এটা হচ্ছে রিজন ওই অতিরিক্ত হরমোন পুশ করার কারণে। আর আরেকটা জিনিস হচ্ছে আপনার কারো দেখবেন যে ম্যাক্সিমামেরই সন্তানও আছে, মানে চ্যাম্পিয়ন মানুষ, সে ওয়ার্ল্ড ক্লাস চ্যাম্পিয়ন, তার মাসল 120 কেজি 30 কেজি ওজনের মানুষ, তার কোনো ইরেকটাইল ডিসফাংশন হয় না। রিজন হচ্ছে সে মাপ বুঝে নিয়েছে তার পুরো বডির। ইউএসএ তে অনেক বেশি এগুলো, ওরা অনেক অ্যাডভান্সড, পাশাপাশি তারা খরচও করতেও পারে, কারণ তাদের স্পোর্টস অনেক টাকা আছে। বাংলাদেশে যারা করে, একে তো বাংলাদেশে এই স্পোর্টসটাতে টাকা কম, মানে এই স্পোর্টসের সাইড বেনিফিট হিসেবে আপনি ওটার পপুলারিটি, ওটার খ্যাতি দিয়ে আপনি ইনকাম করতে পারবেন। বাইরে থেকে সরাসরি ইনকাম নাই কম্পিটিশন খেলে, তো যেটা হয় যে মানুষ তখন ইনভেস্টও করে না নিজের পেছনে, মানুষ তখন ডক্টরের কাছেও অত বেশি যায় না, যে ডক্টরের ফিস তো আলাদা। ওই যে জিনিসটা করে যে সে ধরেন যে কতদিন কম্পিটিশন খেলবে, 20 বছরে শুরু করলে 30-35 পর্যন্ত, 35-এর পরে তো মানুষ সেক্সুয়ালি অ্যাক্টিভ থাকেই, এটা স্বাভাবিকভাবে, মানুষ তো 60 বছর পর্যন্ত সেক্সুয়ালি অ্যাক্টিভ থাকে। ওই লোকটা যখন 35 বছর বয়সে হরমোন নেওয়া বন্ধ করে দিচ্ছে, তখন তো তার এত বছর ধরে হরমোন নেওয়ার কারণে তার ব্রেন আর হরমোন উৎপন্ন করবে না। ব্রেন মনে করবে গত 10 বছর ধরে সে রেগুলার হরমোন দিচ্ছে, সে মনে আরো দিবে। তো এটা কি হবে, কারো কারো ক্ষেত্রে পার্মানেন্টলি বন্ধ হয়ে যায়। যারা ধরেন যে লং টার্ম ধরে নেয় তাদের পার্মানেন্টলি বন্ধ হয়, যারা ধরেন কালে ভদ্রে একবার হরমোন নিয়েছে তাদের আবার চালু হয়ে যায়, কিছু ট্রিটমেন্ট করলে আবার চালু হয়ে যায়। সাময়িক লোভ থেকে দূরে থাকতে হবে, যে আমি মাসেল খুব ভালো দেখাবো কিন্তু আমি বেশি বেশি লোভ সামলাইতে হবে, না হলে পরবর্তী সারা জীবন সাফার করতে হবে। তখন আপনাকে অনেক টাকা খরচ করতে হবে, হয়তো আপনার ওয়াইফের সাথে, বিশেষ করে কি হয় হাজবেন্ড ওয়াইফের সমস্যার মূল কারণই, ম্যাক্সিমাম ক্ষেত্রে মূল কারণই থাকে সেক্সুয়াল রিলেশনশিপের সমস্যা। যদি একজন হাজবেন্ড আর ওয়াইফের ভিতরে যদি সেক্সুয়াল রিলেশনশিপ অনেক বেশি স্ট্রং হয়, তারা যদি সেক্সুয়ালি হ্যাপি থাকে, তাহলে অনেক খুব কম চান্সেস থাকে তাদের ঝামেলা হবে, হলেও তারা ঠিক করে ফেলে ঝামেলা। অধিকাংশ ক্ষেত্রেই সেক্সুয়াল ডিসফাংশনটাই কারণ ঝামেলার, আরো অনেক কারণ আছে, এটা অধিকাংশ ক্ষেত্রে বললাম। রেয়ার কিছু কারণ আছে যেখানে পারিপার্শ্বিক অবস্থা কারণ আছে, বাসায় মানে আত্মীয় স্বজনের কারণ থাকে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এটাই হয়। আপনার কাছে যখন কোনো একজন রোগী আসে, ধরেন অনেকে আছে যে তার কোনো প্রবলেম নাই সেক্সুয়ালি, কিন্তু সে মনে করেছে, ফিল করছে তার প্রবলেম আছে, কিন্তু আপনার কাছে আসলো, তখন আপনি কি কি যাচাই করে দেখেন তার, বা তাকে তার ভিতরে কি দেখেন যে এই প্রবলেমগুলো থাকলে তাকে আমরা মেডিসিন বা ট্রিটমেন্ট করব, আর যদি না থাকে তাহলে তাকে আমরা জাস্ট লাইফস্টাইল ঠিক করতে বলবো, তাহলে ঠিক হয়ে যাবে? মানে কি কি দেখে আপনি যাচাই করেন যে এই লোকটার প্রবলেম আছে? খুব সুন্দর প্রশ্ন করেছেন। আসলে আমাদের সেক্সুয়াল পেশেন্টে ডিল করে অনেক বহুদিন থেকে, সেই অভিজ্ঞতা নিয়ে যদি বলি, আমাদের কাছে কয়েকভাবে পেশেন্ট আসে নিয়ে। একটা হচ্ছে সরাসরি, আমার একটা পুরুষ আসছেন বিবাহিত হলে, আবার অবিবাহিত, দুইভাবে আসতে পারে। ইরেকশনের সমস্যাটাকে সাইকোলজিক্যাল না আসলে বায়োলজিক্যাল বা অর্গানিক কিনা, প্রিম্যাচুরিটি যেগুলো শুনে কি অ্যাংজাইটি থেকে হচ্ছে, আসলে তার সেন্সিটিভিটি বেশি, না এটা আসলে তার মানে শারীরিক কোনো কারণ আছে। ঠিক ডিজায়ারের ক্ষেত্রেও তাই, আমরা বুঝতে পারি যে আপনি ইভ্যালুয়েটলি বুঝতে পারি সম্ভব নয়। এরপরে কিছু পরীক্ষা নিরীক্ষা আমরা দিই যে কোনো শারীরিক বিষয় আছে কিনা, বিশেষ করে ডায়াবেটিস, হরমোনাল সমস্যা, ওবেসিটি, কোলেস্ট্রল, এই বিষয়ে আরও কিছু বিষয় আছে, এগুলো দেখি, তারপর সে অনুযায়ী আমরা পরামর্শ দিই। তো ডায়াগনোসিসটা ক্লিনিক্যালি করার পরে কারণ খোঁজার জন্য মেনলি আমরা তখন ফিজিক্যালি কিছু টেস্ট বা ইনভেস্টিগেশন দিই, এভাবে আমরা অ্যাপ্রোচ করি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধরেন যে সে ব্যক্তিটা বুঝলো যে তার প্রবলেম আছে, তখন কি কি টেস্ট করা বেশি জরুরি মনে করেন যে এই টেস্ট লাগবে তার করতে? সে ধরেন যে সে ডাক্তারের কাছে যেতেও লজ্জা পাচ্ছে, অনেকে আছে এগুলো নিয়ে আলোচনা করতেও ভয় পায়, কিন্তু সে যদি আবার নিজে নিজে যে মনে করে যে আমি একটু যে দেখি তো যে টেস্টগুলো কোন টেস্টগুলো করে ঠিক করা যায় কিনা, বা আমার বডি ঠিক আছে কিনা, সেক্ষেত্রে কোন টেস্টগুলো করা আসলে টেস্টের কথা যদি বলি, শুধু টেস্ট দিয়ে মানে সেক্সুয়াল একজন ফিট কিনা এটা বোঝা যায় না, সহজ কথা যায় না। কেন যায় না? সেক্সুয়াল যত প্রবলেম হয় তার 80 থেকে 90% হচ্ছে সাইকোলজিক্যাল। আচ্ছা আচ্ছা, 80 থেকে, এখন সাইকোলজিক্যাল টেস্ট আপনি কিভাবে করবেন? এটা তো আপনার ব্লাড দিয়ে করতে পারবেন না। 80 থেকে 90% হচ্ছে সাইকোলজিক্যাল, মানে এটা কোনো শারীরিক বিষয় কারণে হচ্ছে না। এখানে একটা বিষয় আমার অনেকেই, দুটো বিষয় বলবো। আপনার মতো প্রশ্ন অনেকেই এসে করেছে চেম্বারে যে আমি স্যার আমি বিয়ে করবো, টেস্ট দেন, টেস্ট দেখে আমি ঠিক আছে, অনেকে করতে চাই টেস্ট। আবার অন্যভাবে বিয়ের পরে মানে দেখা যাচ্ছে নতুন যে বর বা হাজবেন্ড, উনার সাইকোলজিক্যাল কারণে বা অ্যাংজাইটির কারণে সেক্সুয়ালি উনি ফিট না, হচ্ছে না ঠিক মতো, কিন্তু আমরা যদিও বোঝাচ্ছি বা হয়তো কোনো একটা যায় শুনছে যে আসলে সমস্যা নাই, পাত্রীপক্ষ বা কনে পক্ষ তখন, বা ওই ওয়াইফের শ্বশুরবাড়ির পক্ষ বলে বা কেউ একজন বলে যে ছেলে তো ফিট না, ছেলে বলে আমি ঠিক আছি,
ডাক্তারের কাছে, ডাক্তার বলছে ঠিক আছে, তখন আবার ওনারা বলে তাহলে কিছু টেস্ট করে দেখান, টেস্টোস্টেরন বা প্রোল্যাকটিন বা থাইরয়েড, এই বিষয়গুলো টেস্ট করে দেখান, তারপর আমি দেখতে চাই। আমি বিষয়টা আসলে মনে মনে খুব হাসি, যে আসলে খুব হাস্যকর একটা কথা। এই হরমোন পরীক্ষা দিয়ে তো আসলে এই বিষয়গুলো না, অনেক সময় টেস্টোস্টেরন বর্ডার লাইনে যদি থাকে, সে সারা জীবন সেক্সুয়াল লাইফে ভালো থাকতে পারে। হ্যাঁ, থাকে। আবার প্রোল্যাকটিন একটু বেশি বাড়লে এটা কোনো বিষয় না, স্ট্রেসের কারণে বাড়তে পারে, ঘুম কমের কারণে বাড়তে পারে, ছোটখাটো অনেক বিষয়ের কারণে, অন্য মেডিসিন কারণে বাড়তে পারে। তার মানে হচ্ছে এইগুলো টেস্ট দিয়ে না, এগুলো হচ্ছে আমাদের দেখতে হবে আসলে সমস্যা আছে কিনা, তারপরে সে অনুযায়ী আসলে আমাদের এই সাইকোলজিক্যাল। এই জন্যই আমি ওই যে শুরুর দিকে বলছিলাম যে যদি কেউ গ্র্যাটিটিউডের চর্চা করে, অর্থাৎ যে ভাই আমি জীবনে যা আছি তা নিয়ে আসলে খুশি বা সুখী এবং কর্মক্ষম হয়, যেটা বিশেষ করে আপনি দেখবেন একটু গ্রাম অঞ্চলে দেখা যায় যে সেক্সুয়ালি কিন্তু ম্যাক্সিমাম মানুষই স্ট্রং হয়, রেয়ার পার্সন, কিছু পার্সন ছাড়া, যারা ধরেন যে ওই যে আছে না অনেকে অতিরিক্ত তামাক নেয় এবং অতিরিক্ত হচ্ছে কফি পান করে। শহরের মানুষ অতিরিক্ত কফি পান করে, গ্রামে একটু তামাকের প্রচলন অনেক বেশি, যার কারণে স্পাম কাউন্টটা কমে যায়। এটা তাদের টেস্টোস্টেরনকে কমায় না, স্পাম কাউন্টটাকে কমায় দেয়, যেটা সরাসরি রিসার্চে অনেক আছে। যেটা ধরেন যে ওই কারণে ধরেন ওগুলো বাদ দিয়ে ম্যাক্সিমাম মানুষই সেক্সুয়ালি ফিট। শহরে আমরা অতিরিক্ত স্ট্রেস নেওয়ার কারণে এবার আমরা নিজের জীবনকে নিয়ে আরেকজনের সাথে কম্পেয়ার করি। আসলে কি স্ট্রেসের তো বড় কারণ হচ্ছে আরেকজনের সাথে নিজের জীবনকে কম্পেয়ার করা। তো এগুলোর কারণে হয়তো আরো অধিকাংশ মানুষ এগুলোতে আরো। এটা তো অবশ্যই ঠিকই বলেছেন আপনি, যে আসলে একটা মানুষ ধরেন যতটুকু আমরা যে অনলাইন ডিজিটাল যুগ বলি, হ্যাঁ, অনেক পজিটিভ জিনিস আছে, অনেক নেগেটিভ জিনিস কিন্তু আছে। আগে মানুষ কি করতো, এই ছোটখাটো উল্টাপাল্টা ছোটখাটো চটিমটি বই পড়তো, এটা লিমিটেড থাকতো, সব জায়গায় অ্যাভেলেবল থাকতো না, খুব বেশি তথ্যও থাকতো না। এখন ফেসবুক খুললে, ইউটিউব খুললে আপনি হাজার হাজার সেক্সুয়াল ভিডিও পাবেন, এবং আপনাকে সুস্থ যদি থাকেন, আপনাকে এই ভিডিওগুলো আপনাকে অসুস্থ করার জন্য যথেষ্ট। আপনাকে অসুস্থ বানাই ছাড়বে, এমন এমন কথা বলবে, এমন এমন ভয় দেখাবে, এমন এমন বিষয় নিয়ে আপনার আলোচনা করবে, তখন আপনি প্রত্যেকটা শুনলে মেরে এই তো আমার এই সমস্যা আছে, এই তো আমি এই কাজ করছি, আমার তো এইটা হবে, তাহলে আপনার সমস্যা। মানে আপনার যতটুকু মিসকনসেপশন বা অ্যাংজাইটি যতটুকু ছিল আরো বেশি বাড়ায় দেবে। সাপোজ যেমন ধরুন মাস্টারবেশন নিয়ে কথা হয়, মাস্টারবেশন নিয়ে সবাই এই ব্যাপারে অভিজ্ঞতা সম্পন্ন মনে হয়, কথা বললেই এটা নিয়ে অনেক রকম কথা। মাস্টারবেশন করলে আমাদের কি হয়, আমাদের ধারণা, আমাদের ভুল ধারণা আর কি, যে আমাদের শরীর খারাপ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, পেনিস দুর্বল হয়ে যায়, ইরেকশনের সমস্যা হয়, আমার ইরেকটাইল প্রবলেম থেকে আমার প্রিম্যাচুর ইজাকুলেশন হয়, চুল পড়ে যায়, চেহারা নষ্ট হয়ে যায়, বয়সের ছাপ পড়ে যায়, কোমর ব্যথা হয়ে যায়, ভাঁজ হয়ে যায়, কত রকম সিমেন্ট পাতলা হয়ে যায়, অনেক রকম কথা। তো এইগুলো আমি বলবো পুরোটাই ভুল একটা ধারণা। হ্যাঁ, এবং এইটা থেকে সরাসরি সমস্যা করতেছে না, কিন্তু এইটা থেকে যে একটা আমাদের ভিতরে যে একটা নিজের আত্মবিশ্বাসটা কমে গেল, নিজের সেলফ এস্টিম লো হয়ে গেল, এবং যে পরিমাণ অ্যাংজাইটি আমাদের ডেভেলপ করলো, এই মানুষ বাধ্য তখন এখান থেকে সেক্সুয়াল প্রবলেম ফার্দার হওয়ার ক্ষেত্রে। সরাসরি ইম্প্যাক্ট না ফেললে ওটা হচ্ছে। অনেকেই বলে যে শরীর খুব দুর্বল হচ্ছে কেন, আমার মাস্টারবেশন করবো, শরীর এত দুর্বল লাগে, এত উইক, আমি পারি না, নড়তে পারি না, চড়তে পারি না। আমি বলি সরাসরি মাস্টারবেশন আপনার শরীরে কোনো ক্ষতি করতেছে না। মাস্টারবেশনের মাধ্যমে যে পরিমাণ বীর্য বের হয়, সেটা সেক্স করলে তো মানুষের বের হয়, একই তো বের তো হচ্ছে। বিয়ের পরে একজন মানুষ একাধিকবার একদিনে সেক্স করতে, সবাই এটা নর্মাল। বিয়ের পরে কখন মানুষ শুকিয়ে কাঠ হয়ে দুর্বল হয়ে মরে যেতে দেখছেন কখনো? সেক্সে বেশি করার কারণে শেষ হয়ে গেছে। বরং উল্টা ঘটনা দেখি আমরা, শরীর মন ভালো থাকে, চেহারা সুন্দর হয়, ফিটনেসও বাড়ে। তার মানে কি উল্টা মাস্টারবেশন করলে কি হয়, শরীর খারাপ হচ্ছে কেন? বিষয়টা আসলে বীর্যের সাথে সম্পর্কিত না। একটা মানুষ ইন্টিমেট, ন্যাচারাল ইন্টিমেট যখন হচ্ছেন বা সেক্স যখন পার্টনার সাথে করতেছেন, মেন্টাল যে পরিমাণ স্যাটিসফাইড সে হয়, সেরোটোনিন প্রচুর, হ্যাঁ, যে পরিমাণ স্যাটিসফাইড হয়, মানসিক কোনো গিল্টি ফিলিং নাই, মন ভালো থাকে, সে একটা ফিল গুড হরমোন রিলিজ হয়। উল্টা দিকে যখন মাস্টারবেশন একটা মানুষ করতেছে, তখন কিন্তু তার ভিতরে যত রকমের গিল্টি ফিলিং, অনুশোচনা, পাপ বোধ, অনেক কিছু আসতেছে। প্রতিবার করার পরেই মনে হয় যে এইটাই শেষ, খুব ভুল করে ফেলছি, এটি নিয়ে ধরেন 10-20 মিনিট মন খারাপ, আর 1 ঘন্টা মন খারাপ, আর করবো না, এটাই শেষ। কিন্তু আবার কি হয়, এই অ্যাডিকশনের মতোই চলতে থাকে, আবার সেই ভুল আবার করে, এই শেষবারের শেষ হয় না। তো এইটা আমরা বলি যে আসলে মাস্টারবেশন যদি নিয়ন্ত্রিত পর্যায়ে কেউ রাখতে পারে, নিয়ন্ত্রিত, অতি মাত্রায় না, তাহলে এটা শরীরের, মনের, সেক্সের, কোনো হরমোনের, টেস্টিস, পেনিসের কোনো রকমের কোনো ক্ষতি করে না। কখন ক্ষতি করে? অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে ক্ষতি করে, আমি বলতেই হবে। সেটা হচ্ছে যদি এটা অ্যাডিকশন লেভেলে চলে যায়, নিজের প্রতি কোনো কন্ট্রোল নাই, সমস্ত আনন্দ, ভালো লাগা, ভালোবাসার জায়গা একাকিত্ব হলে এটা ঘুম না আসলেও এটা সমস্ত ভিতরে বিনোদনের বিষয়টা হচ্ছে মাস্টারবেশন। এবং মাস্টারবেশন থেকে আরও খারাপ বিষয় যেটা হচ্ছে ওই সময়ের জন্য, সেটা হচ্ছে পর্ন দেখে মানুষ করে। আমরা জানি পর্নের কী পরিমাণ ক্ষতিকর, আমরা জানি। তো পর্ন মাস্টারবেশন যখন এইভাবে একটা কম্বিনেশন চলে,
অতিমাত্রায় ঘটছে, প্রতিদিন একাধিকবার হচ্ছে, এর অবশ্যই আমাদের মেন্টাল হেলথকে ক্ষতি করে, সেক্সুয়াল হেলথকে ক্ষতি করতে পারে। কিন্তু এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে একটা মানুষ মাস্টারবেশন করার সময় খুব রাফ সারফেস ইউজ করতেছে। রাফ, সেটা অনেক রাফ সারফেস হতে পারে, সেই উইদাউট লুব্রিকেশন আপনার হাত দিয়েও হতে পারে বা অন্যভাবে হতে পারে। রাফ সারফেস যদি হয়, এটা তো আর আপনার কোনো মেটালিক কোনো বিষয় না, এমনিস তো এটা নার্ভ আছে, এখানে টিস্যু আছে, সফট টিস্যু আছে, সে ভিগোরাসলি খুব বেশি প্রেশার দিচ্ছে, খুব বেশি রাফ ভাবে করতেছে, এটা অবশ্যই এটা একটা ক্ষতিকর। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার বিবাহিত মানুষ, বিয়ের আগের এক বিষয়, একটা মানুষ যখন একটা ধরেন 35 বছর বয়স বা 40 বছর একজন মানুষ, সে হয়তো প্রতিদিন তো ইন্টিমেট হবে না, সে হয়তো মাসে 4 বার 5 বার 6 বারই হবে, এরকমই হবে, বা একটু বেশিও হতে পারে। কিন্তু যখন সে 5-7 বার বা একাধিকবার যখন প্রতি মাসে সে নিজে থেকেই নিজের ইজাকুলেশন করতেছে বা মাস্টারবেশন করতেছে, স্বাভাবিকভাবেই ওনার বডি তো এই ফিলটা করবে না, পার্টনারের প্রতি আগ্রহ থাকবে না। আলটিমেটলি কি হয়, দুজনে দূরত্ব বাড়ে। দেখা যায় একজন মানুষ বলে যে আমার সেক্স হচ্ছে না, আগ্রহ নাই। তো আমি যখন হিস্ট্রি নেই, দেখা যায় না সেক্স হচ্ছে না ওয়াইফের সাথে, কিন্তু মাস্টারবেশন ঠিকই হচ্ছে, মাসের প্রতি মাসে হচ্ছে বা 4 বার 5 প্রতি সপ্তাহে হচ্ছে। তার মানে কি, পুরোটাই বিষয়টা সাইকোলজিক্যাল। উনি নিজে থেকে তো বিষয়টা সুইচটা অফ করে রাখছে। তার মানে এই বিষয় তখন এখানে অবশ্যই খুব ক্ষতি, তার সাইকোলজিক্যাল প্রবলেম, যে সে হয়তো তার ওয়াইফের তুলনায় বেশি পর্ন দেখে মাস্টারবেট করতে হ্যাঁ আগ্রহ বোধ করে। হ্যাঁ, এটা সাইকোলজিক্যাল প্রবলেম। ট্রিটমেন্ট করলে এটা অবশ্যই সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট করলে হয়তো সে ঠিক হয়ে যেতে পারে। বীর্যপাতের সমস্যা অথবা ইরেকটাইল ডিসফাংশন যেটা বলে, সেটা কি আসলে মানসিক সমস্যা না শারীরিক সমস্যা, এটা আপনি বোঝেন কিভাবে? আচ্ছা, আমি যদি প্রথমে যেটা বলি যে ইরেকশনের যে প্রবলেম, ইরেকটাইল ডিসফাংশন, এটা আমরা কিভাবে আলাদা করতে পারি সহজে। একটা মানুষ সহজে কিন্তু নিজের ব্যাপারেও চিন্তা করে কিছুটা ধারণা পায়, পরবর্তী নিশ্চিত হওয়ার জন্য বিশেষজ্ঞের পরামর্শ নেবেন, কিন্তু নিজে থেকে ধারণা করতে পারে আসলে ইরেকশনের সমস্যা সাইকোলজিক্যাল না এটা আসলে আমার ফিজিক্যাল কোনো প্রবলেম। প্রথমত যে বিষয়টা বলে সেটা হচ্ছে সাইকোলজিক্যাল কারণে যদি কারো ইরেকশনের সমস্যা হয়, ধরেন একটা মানুষ পরশুর দিনও ভালো ছিল, আজকে হঠাৎ করে তার সমস্যা শুরু, সাডেন ইরেকশন হচ্ছে না, বা কোনো একটা ঘটনা, ওয়াইফের সাথে গ্যাঞ্জাম বা কোনো একটা স্ট্রেস বা কোনো একটা ইকোনমিক্যাল লস হলো বা জব রিলেটেড কোনো প্রবলেম হলো বা অন্য কোনো ঝামেলায় পড়লো, ওই ঘটনার পর থেকে ইরেকশন হচ্ছে না, একটা বিষয়। আর যদি করে শারীরিক কারণে হয়, এটা সাডেন হয় না, আস্তে আস্তে দিন 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 সেটা কমতে থাকে। আগে 2 মাস আগে যেমন ছিল এখন খারাপ, আরও দিন দিন খারাপ হবে। আর সাইকোলজিক্যাল কারণে যদি হয়, ধরেন 10 বার ইন্টিমেট হলে 2 বার ভালো, 1 বার মাঝারি ভালো, 1 বার খারাপ। আর অর্গানিক হলে প্রতিবার একই রকম হবে। ধরেন 10 বার ইন্টিমেট হলো 10 বার ইরেকশনের সমস্যা, একই লেভেলে কাছাকাছি, কেমন? আর এছাড়াও আপনার বিষয়টা হচ্ছে যে যাদের সাইকোলজিক্যাল ইরেকশনের সমস্যা, মর্নিং ইরেকশন হচ্ছে, সকালবেলা যখন ঘুম ভাঙে বা ঘুম ভাঙার সময়গুলোতে ইরেকশন হচ্ছে, এটা মেইনলি যেটা এই সময়টা মেইনলি হরমোনটা ইরেকশনটা হেল্প করে। মানে মানুষের অ্যাংজাইটি থাকে না কোনো রকমের, টেনশন মুক্ত থাকে, হরমোন লেভেলটা ভালো থাকে, ওই জন্য ইরেকশন হয়। তার মানে কারো যদি সাইকোলজিক্যাল কারণে হয়, তারপরে ইন্টিমেট হতে যাচ্ছে তখন ইরেকশন হচ্ছে না, সকালবেলা ইরেকশন হচ্ছে, ইন্টিমেট হচ্ছে যাচ্ছে তখন হচ্ছে না, মাস্টারবেশন করতে গেলে ঠিক ইরেকশন হচ্ছে, এটা সাইকোলজিক্যাল। আর যদি ফিজিক্যাল বা অর্গানিক কারণে কারো হয়, তাহলে এই বিষয়টা উল্টা থাকবে, মানে তার সেক্স করতে গেলে হচ্ছে না, মর্নিং ইরেকশনও নাই, মাস্টারবেশন করতে গেলেও কোনোভাবে সে ফিল পাচ্ছে না, ইরেকশন হচ্ছে না, মানে এই বিষয়টা এখানে এরকম থাকবে। হ্যাঁ, আর সাইকোলজিক্যাল আরেকটা বিষয় দেখেন, এটা যদিও বলার অনেকে হয়তো মনে করবে যে একজন পার্টনারের সাথে একজন মানুষ ইন্টিমেট হতে যাচ্ছে, ইরেকশন হচ্ছে না, অন্য একটা পার্টনার তার আছে, দেখা যাচ্ছে একাধিক পার্টনার থাকতে পারে, যদি থাকে তাহলে ওখানে আবার ঠিকই হচ্ছে। সাইকোলজিক্যাল, অর্গানিক হলে সব জায়গায় একই রকম হবে, কেমন? আর কারো যদি শারীরিক অসুখ নাই, বয়স কম, ধরেন 35-এর নিচে বা অ্যারাউন্ড 25 এরকম আশেপাশে, সাধারণত মানে ওরমে বলা যায় না, সাধারণত তখন দেখা যায় এটা শারীরিক না, সাইকোলজিক্যাল বিষয়টা বেশি হয়। আর 40 বা 40 পরে এই সময় তো মানুষের অসুখ বিসুখ অনেকগুলো হয়, আপনার শরীরও ফিট থাকে না, ডায়াবেটিস, আপনার প্রেশার, অনেকগুলো ওষুধ খেতে হয়, ওষুধের কারণে হয়, শরীরে ওবেসিটি চলে আসে, মানে ফিট থাকে না, সব কিছু মিলিয়ে এই 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 সেজন্য 40-এর পরে বা একটু বেশি বয়সে সাধারণত মানে অর্গানিক বা বায়োলজিক্যাল কারণেই বেশি হয়। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় সাইকোলজিক্যাল এবং ফিজিক্যাল দুটো একসাথে থাকে, সেটা জায়গায় অল্প স্বল্প শারীরিক সমস্যা ছিল, শারীরিক কারণে তার ইরেকশন হচ্ছে না, 2-4 বার ব্যর্থ হলো, অ্যাংজাইটি ডেভেলপ করলো, এটা আরও দিন 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 এটা বাড়তে থাকে, এটা হয়, এভাবে হয় আর কি। তাই এরপর আমরা শারীরিক কিছু পরীক্ষা নিরীক্ষা করি আর কি। অনেকের রেগুলার বেসিসেই স্বপ্নদোষ হয়, আবার অনেকের একদমই হয় না। তো এটা আসলে কতটুকু স্বাভাবিক স্বপ্নদোষ হওয়াটা আসলে একজন মানুষের? আচ্ছা, খুব চমৎকার একটা প্রশ্ন করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। এই চেম্বারে বিশেষ করে টিনেজ গ্রুপ, এটা আমার চেম্বারে প্রায় আসে, যে আমার স্বপ্ন মানে ঢোকার সাথে সাথে এই ফেসের মধ্যে একটা খুব বেশি বিষণ্ণ, খুব বেশি দুর্বল একটা ভাব, অ্যাংজাইটিতে ভরা। প্রথমে জিজ্ঞেস সমস্যা কি, বলে যে আমাদের সামনে তো বিয়ে,
বা আমি তো খুব ভয় পাচ্ছি, কেন? তো আমার তো মানে আমি খুব দুর্বল, আমার অনেক বেশি স্বপ্নদোষ হয়, ওই ড্রিম যেটা বলি, হ্যাঁ? তো কতবার হয়? তবে বলে যে মানে 5 বার 7 বার 10 বার হচ্ছে। আমি তো এতে করে কি সমস্যা হচ্ছে? এই করে বলে দুর্বল হয়ে যাচ্ছি, চোখের নিচে কালি হয়ে যাচ্ছে, চুল পড়ে যাচ্ছে, পেনিসটা ছোট হয়ে গেছে আগের তুলনায়, হ্যাঁ? তারপরে হচ্ছে যে আমার শক্ত হয় না, এই অনেক রকম টেনশনের কথাবার্তা বলে, এবং আমি আসলে বিয়ে করতে পারবো কিনা, বা এটা কিভাবে প্রতিরোধ, কি চিকিৎসা কি? আমি একটু মজা করেই বলি তখন যে স্বপ্নদোষ মাসে 200 বার স্বাভাবিক। আপনার যদি 200 বার বেশি হয় তখন চিকিৎসা নিতে আসবেন, যদি 200 বারের কম হয় তাহলে চিকিৎসা নেওয়ার দরকার নাই। একটু চমকে 200 বারের কিভাবে সম্ভব? আমি বলি হ্যাঁ, এটাই সম্ভব। এর বলার উদ্দেশ্য হচ্ছে স্বপ্নদোষ পুরোপুরি স্বাভাবিক একটা প্রক্রিয়া, এটা কোনো অসুখ নয়, এটা কোনো সেক্সুয়াল প্রবলেম না, কোনো ভবিষ্যতে কোনো সমস্যাই করবে না। কারণ কি? আমি একটু তো সহজ করে বুঝিয়ে বলি, তাহলে হচ্ছে একজন মানুষের যখন পুরুষের যখন টেস্টিস থেকে স্পার্ম বা অন্যান্য সিমেন্টটা তৈরি হওয়ার কথাই, সিমেন্টের মতো শুক্রাণু থাকে, অন্যান্য অনেক বিষয় থাকে, যে সাদা অংশ বা সিমেন্ট, এটা তৈরি হওয়ার পরে টেস্টিসের পেছনে এপিডিডাইমিস ভাস ডিফারেন্স বলে কিছু জায়গা থাকে, নালীর মতো, টিউবের মতো, সেখানে স্টোরেজ থাকে, জমা থাকে। একটা মানুষের ধরেন 10 ml জমা থাকার জায়গা আছে, তার প্রতিদিনই প্রোডাকশন 20 ml, তাহলে সে কি করবে? বাকি তো বের হতে হবে তো, না সেটা কোথায় যাবে? এটাই হচ্ছে স্বপ্নদোষ। খরচ নাই, প্রোডাকশন বেশি, জায়গা রাখার জায়গা নাই, স্বপ্নদোষ হবে। একজন মানুষ যদি প্রতিদিন অনেক বেশি প্রোডাকশন, প্রতিদিনই বের হবে। যে মানুষ সেক্সুয়ালি অ্যাক্টিভ, নিয়মিতভাবে ইন্টিমেট হচ্ছেন, অথবা নিজে থেকে মাস্টারবেশনের মাঝে বের করতেছেন, তার ক্ষেত্রে কি হয়? তাদের স্বপ্নদোষ হয় না, স্বাভাবিক। কারণ কি? তার স্টোরেজ তো ওখানে জায়গায় ফাঁকাই থাকতেছে, প্রোডাকশন হচ্ছে, আবার প্রোডাকশন খরচ হয়ে যাচ্ছে। তার মানে এটা কোনো অসুখ নয়। আমি RX এর ট্রিটমেন্টে যখন লিখে দিই, আপনার কোনো ঔষধের প্রয়োজন নাই, লিখে দিই। অনেকে একটু অবাক হয়, কিন্তু আমি লিখে দিই। যার খুব বেশি এটা নাম বললাম, বোঝাইলাম, মানতে চায় না, না আমি তবু চেহারা থেকে বুঝতে পারি খুশি হলো না, আমাকে কিছু একটা দিন, মানে আমরা ওষুধ দিই, ওষুধ দিয়ে বলে দিই এটা কোনো সেক্সুয়াল মেডিসিন নয়। আমি যে মেডিসিন আপনাকে দিলাম আপনার টেনশন কমানোর জন্য, আপনার শারীরিক চেহারার শরীরের যে কষ্টগুলো হচ্ছে, যে চেঞ্জ মনে হচ্ছে নিজের ভিতরে, এরকম তো টেনশনের কারণে হচ্ছে। আমি টেনশন কমানোর ওষুধ দিলাম, কয়েক মাসের জন্য বা কিছুদিন খেতে পারেন। আপনি ভুলও মনে করেন না আমার সমস্যা চলে গেলাম ডাক্তারের স্বপ্নদোষ ওষুধ দিই, না আমি ওষুধ দিই নাই। আর আপনি খুব টেনশনে পড়লে, আমার কথা যদি মনে হয় না আমি তো মানতে তো কষ্ট হচ্ছে, আপনি কাউন্সেলিং নিতে পারেন। কাউন্সেলিং নিলে বা সাইকোথেরাপি নিলে এই বিষয় থেকে ইম্প্রুভ হয়ে যাবে আপনার। কিন্তু স্বপ্নদোষের ভালো করার দরকার নাই, আপনার সময় হলে বেশি যখন করবেন যে অটোমেটিক ভালো হয়ে যাবে। অনেকেই গ্রাম অঞ্চলে বা সাধারণ মানুষও বলে বিয়ে করে ফেলে ঠিক হয়ে যাবে। আমি বলি ভাই, বিয়ে করবে এখন তো ঠিকই আছে, অত সমস্যা নাই, ওদের বিয়ে করার কোনো পরামর্শ, এটা কোনো যৌক্তিক নাই। বিয়ে করলে খরচ হবে, স্পার্ম গুলো তার খরচ হচ্ছে, যার কারণে তার স্বপ্নদোষটা কমে যাবে, বার হবে না। এটা চিন্তা করে তারা হয়তো বলে, কিন্তু এটা আসলে রোগ না আসলে কোনো রকম। পুরুষাঙ্গর সাইজ, আকার বা পেনিসের যে সাইজটা পড়ে, এটা নিয়ে কিন্তু অনেকেই দুশ্চিন্তা করে, অনেকে হীনমন্যতায় ভোগে। এটা আসলে কোনো কি ম্যাটার করে কিনা সেটা একটু শুনতে চাচ্ছি আপনার কাছে। আচ্ছা, এটা প্রথম কথা বলতে চাই, খুব চমৎকার প্রশ্ন, সেটা হচ্ছে পেনিসের সাইজ করে ম্যাটার করে কিনা। এখানে যদি বলতে চাই তাহলে কতটুকু, প্রথমে বলতে হবে কতটুকু সাইজ হলে পেনিসের নর্মাল সাইজ, এবং এটা কেন জরুরি সেটা আমি বলি। তার আগে আমি বলতে চাই মেয়েদের বিষয়টা আমি একটু বলতে চাই। একজন ফিমেলের যে ভ্যাজানা, তার লেন্থ হচ্ছে 2.5 ইঞ্চি, 2.5, কারো খুব হলে হয়তো 3 ইঞ্চি, এর বেশি না। আর এর যদি আমি 3 ভাগে ভাগ করি, মানে প্রথমে 3 ভাগ, মাঝখানে 3 ভাগ, লাস্টে 3 ভাগ, তাহলে ধরেন এভারেজ 1 ইঞ্চি হচ্ছে। মেয়েদের যে সেন্সেশন বা মেয়েদের যে ফিলিংস বা অর্গাজমের যে বিষয় বা মানে যে স্যাটিসফ্যাকশনের যে বিষয়টা, এটা কিন্তু ম্যাক্স 70% কাছাকাছি প্রথম 3 ভাগের 1 ভাগে থাকে, উপরে মানে 1 ইঞ্চির মধ্যে থাকে। যেটা একজন পুরুষের 3 ইঞ্চি যদি পেনিস হয়, শক্ত হওয়ার পরে, ইরেকশন হওয়ার পরে, সেই জায়গায় কিন্তু রিচ করা সম্ভব। 2.5 ইঞ্চি হলেও রিচ করা সম্ভব। তার মানে যদি তার উদ্দেশ্য থাকে তাকে তার পার্টনারকে খুশি করা, স্যাটিসফাইড করা, পেনিসের সাইজ কোনো ম্যাটার করে না। অনেক গবেষণা আছে যে পেনিসের সাইজ কোনোভাবে একজন পার্টনারকে হ্যাপি করা না করার কোনো এটা ম্যাটার করে না। এখানে কতটুকু সে পারফর্ম করতে পারছে সেটা জরুরি। এবং এক্ষেত্রে বলা হয় একটা মানুষের পেনিসের সাইজ, আমরা মাইক্রো পেনিস কখন বলি? শক্ত হওয়ার পরে। আমরা নরম অবস্থায় কোনো কাউন্ট করবো না। হ্যাঁ, নরম অবস্থা করতে যদি 1 ইঞ্চি হয় সেটা কোনো ফ্যাক্টর না। পুরোপুরি ইরেক্ট হওয়ার পরে, পুরোপুরি হার্ড হওয়ার পরে, সেটার যদি লেন্থ আপনার 3 ইঞ্চি বেশি হয়, 3 ইঞ্চির বেশি হয়, সেটা ঠিক আছে। 3 ইঞ্চির কম হলে সেটাকে আমরা বলি ছোট পেনিস, মাইক্রো পেনিস। মাইক্রো পেনিস মানে তার
মানে চিকিৎসা পেপার এরকম না, কিন্তু মাইক্রো পেনিস বলা হয় এটাকে। আর আমাদের দেশ বা আশেপাশের এই যে আমাদের এই এশিয়ার আশেপাশে মানুষের পেনিস অ্যাভারেজ লেন্থ হচ্ছে 4 বা 4.5 থেকে 6 ইঞ্চি অ্যাভারেজ। এর কারো একটু বড় হতে পারে, একটু কম হতে পারে, কিন্তু অ্যাভারেজ লেন্থটা এরকম। শেষ কথা বলতে চাই যে মানে পেনিসের লেন্থ একদম মানুষের সেক্সুয়াল হেলথকে কোনোভাবেই প্রভাবিত করে না, শেপ কোনোভাবেই প্রভাবিত করে। অনেকে মনে করে চিকন পাতলার বিষয়ে চলে আসে। একটা ভ্যাজানা যখন নর্মাল অবস্থায় থাকে তখনই তার একজন বেলুনের মতো, মানে এখানে বেলুন যেরকম ফোলানো যায়, এটাও একটু যখন ইরেকশন মানে নর্মাল ইন্টারকোর্স করার সময় এটা আবার ভিতরে ফুলে যায়। এবং যেভাবেই একটা মানুষের যদি পেনিসের যদি মানে মানে মোটার বিষয়টা মানে একটা ফিঙ্গারের মতো যদি হয়, সেটাতেও কিন্তু মোটামুটি উনি নিজের পার্টনারকে খুশি করতে পারবেন। এখানে যে বিষয়টা, তার মানে বিষয়টা হচ্ছে পেনিসের লেন্থ নিয়ে কোনো টেনশন নাই। শক্ত হবার পরে কারো যদি 4 ইঞ্চির কাছাকাছি হয়, 4 ইঞ্চি প্লাস হবে, 3.5 ইঞ্চির বেশি হয়, কোনো রকমের কোনো টেনশন নাই, কোনো চিকিৎসা নেওয়ার দরকার নাই, কোনো রকম মালিশ করার দরকার নাই, কোনো হোমিও কবিরাজ কোনো রকম ওষুধ খাওয়ার দরকার নেই। প্রতারিত হবেন না। সহজ কথা হচ্ছে প্রতারিত হবেন না। আপনার বড় করার দরকার নাই, যদি মন বড় হওয়া সম্ভবও নয়। আপনি যদি মনে করেন না আমার দেখতে ভালো লাগতে হবে, আমার ওয়াইফ ম্যাটার করে না, আমার এটা বড় হওয়া লাগবে, নাহলে আমার মাসেলের বাইসেপসের মতো, হ্যাঁ, যেটা আমার বড় করতে হবে, না হলে আমার ইজ্জত থাকতেছে না। যদি এটা মনে করেন কেউ, তবু বলবো এটাও সাধারণ মালিশ চিকিৎসা ওষুধে সম্ভব নয়, একমাত্র অপারেশনের মাধ্যমেই সম্ভব। কিছু বলে পিআরপি থেরাপি, এটা আসলে খুব বেশি ইফেক্টিভ না। তার মানে অপারেশনের মাধ্যমে সম্ভব। কেন আপনি যে বিষয়টা আপনি নিজে স্যাটিসফাইড, আপনার ওয়াইফ স্যাটিসফাইড, কেন আপনি অপারেশন ছুরি কাছে চালানোর দরকারটা কি আপনার? হয়তো এটা কোনোভাবেই দরকার নাই। এই ব্যাপারে টেনশনের কোনো কারণ নেই। তাহলে তো এটা নিয়ে কোনো টেনশন করার কোনো কারণই নেই। মানুষ আসলে এটাকে নিয়ে একটু সবসময় অতিরিক্ত, অনেকে দেখবেন যে দুশ্চিন্তার কোনো কারণ নেই, তখন এই একটা কারণই বের করে যে আমার লাইফে এটাই একটা সমস্যা আসলে। আচ্ছা তাজ ভাই, আমাকে একটা বিষয় বলেন, সেটা হচ্ছে ভিটামিন ডি। ভিটামিন ডি নিয়ে আমাদের সমাজে আগেও অত বেশি সচেতন আমরা ছিলাম না। ইদানিং কয়েক বছর ধরে ভিটামিন ডি নিয়ে আমরা সচেতন হওয়া অবশ্যই আমি ভালো মনে করি। তো ভিটামিন ডি আমাদের শরীরে অনেকভাবে প্রভাব ফেলে, এবং আপনি আমাকে বলবেন যে ভিটামিনের কারণ, ভিটামিন ডি এর অভাবে আমাদের শরীরে কী কী নেগেটিভ প্রভাব পড়ে, এবং ভিটামিন ডি একজন মানুষ কিভাবে প্রাকৃতিকভাবে নিজের শরীরের অভাবটা পূরণ করতে পারে। প্রথম কথা হলো, যদি আপনি অল্প ভিটামিন ডি যায় আপনার বডিতে, সেটা খাবারের মাধ্যমে হোক বা সূর্যের রোদের মাধ্যমে হোক বা অনেকে সাপ্লিমেন্ট নাই, ধরেন যে কোনো ভাবে হোক আপনি পাচ্ছেন না পর্যাপ্ত পরিমাণে, সেক্ষেত্রে প্রথম কথা হচ্ছে হার্ট দুর্বল হতে শুরু করবে, এবং এটা আবার সেক্সুয়াল টেস্টোস্টেরনও দুর্বল করে। ভিটামিন ডি এর সাথে টেস্টোস্টেরন হরমোনও সম্পৃক্ত আছে। তো হার্টটা কিভাবে দুর্বল হয় দেখেন, ভিটামিন ডি কে অনেকে স্টেরয়েড জাতীয় হরমোনের মতো করে এটাকে বলে, কারণ কি ভিটামিন ডি একদম কোনো ভিটামিনের মতো করে কাজ করে না শরীরে, একটা স্টেরয়েড হরমোনের মতো কাজ করে। হ্যাঁ, যেটার নাম হচ্ছে ক্যালসিট্রিয়ল। এটা রিসেন্টলি একটা বেশ কিছুদিন আগে আমি একটা কন্টেন্ট তৈরি করেছিলাম রিলেটেড, তখন এই রিসার্চটা পড়ে আমি জানতে পেরেছিলাম এই ক্যালসিট্রিয়ল হরমোনের কারণেই আমাদের যে পেশিগুলো আছে, আমাদের যে হাড়গুলো আছে, হাড়ের ভিতরে যে ক্যালসিয়ামটা থাকে, এই ক্যালসিট্রিয়ল হরমোন নেই আমরা যে ভিটামিন ডিটা খাচ্ছি সেই হাড় পর্যন্ত পৌঁছায় দেয়, বা ক্যালসিয়াম যেটা খাচ্ছি, ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার, সেই হাড় পর্যন্ত পৌঁছায় দেয়। ক্যালসিট্রিয়ল যদি কারো বডিতে না থাকে, তাহলে হাড়ের ভিতরে যে ক্যালসিয়ামগুলো আছে সেগুলো প্রস্রাবের মাধ্যমে বা ঘামের মাধ্যমে বেরিয়ে যাবে শরীর থেকে। তার মানে ক্যালসিট্রিয়ল আবার ভিটামিন ডি ছাড়া উৎপন্ন হবে না, সেক্ষেত্রে ভিটামিন ডি মাস্ট আপনার লাগবে। আর হাড় দুর্বল হয়ে যায় যে কত কষ্টকর বিষয়, যার হয়েছে হাড় দুর্বল সেই জানে, সবসময় কনকন করে ব্যথা করবে, পেইন করবে। এই জন্য সুস্থ যখন থাকে মানুষ, আসলে তখনই বোঝা যায় না, আসলে অসুস্থ হওয়ার পর বোঝা যায় যে কতটা কষ্ট। তো এখন ভিটামিন ডি এর সাপ্লিমেন্টও দরকার নাই, অনেকে প্রচুর পরিমাণে ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খেতে শুরু করে, সেটাও দরকার নেই, প্রয়োজনীয় অতিরিক্ত খাবেন না। যদি আপনি সপ্তাহে 2 থেকে 3 দিন রোদে দাঁড়ান, তবে রোদে দাঁড়ানোর টাইমটা অনেকে বোঝে না, যেটা আমি আগেও অসংখ্যবার বলেছি যে সূর্যের আলোতে তো সরাসরি ভিটামিন ডি থাকে না, আমাদের স্কিন ভিটামিন ডি কে প্রসেস করে। স্কিনের উপরে সূর্যের আলো এসে যখন পড়ে, তখন আমাদের ওই কোলেস্টেরল থাকে, কিছু থাকে স্কিনের উপরে, সেগুলো ভিটামিন ডি উৎপন্ন করে নেয়, এবং যেটা যে আমাদের কিডনিতে স্টোর থাকে পরবর্তী অনেকদিন পর্যন্ত। তো একবার যদি আপনি সূর্যের আলো থেকে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি পেয়ে যান, তো সেক্ষেত্রে আপনার রোজ রোজ না দাঁড়ালেও হবে, 1 সপ্তাহ পর আবার দাঁড়ালেও হবে, কারণ আপনার কিডনিতে স্টোর থাকছে ভিটামিন ডি। তো যেটা হয় যে মানুষ ভুল টাইমে সূর্যের আলোতে দাঁড়ায়, অনেকে মনে করে ভোরবেলা সূর্যের আলো আছে, ভোরবেলা সূর্যের আলো আমাদের রাত্রেবেলা ঘুমানোর হরমোন মেলাটোনিন উৎপন্ন করতে সহায়তা করে, কিন্তু আপনার হচ্ছে ভোরবেলা সূর্যের আলোতে কোনো ভিটামিন ডি থাকে না। সূর্যের আলো যখন ভোরবেলা থাকে, তখন সূর্যের আলো তির্যক অর্থাৎ বাঁকা ভাবে পড়ে। তো বাঁকা ভাবে সূর্যের আলো থেকে 2টা রশ্মি আসে, একটা হচ্ছে আল্ট্রাভায়োলেট এ আর একটা হচ্ছে আল্ট্রাভায়োলেট বি।
তো যখন সকালবেলা সূর্য উঠে এবং সন্ধ্যার সময় নামে তখন সূর্যটা কিন্তু বাঁকা অবস্থানে থাকে, অর্থাৎ পৃথিবীর অ্যাটমসফিয়ারে এসে সূর্যের আলো তির্যক ভাবে পড়ে আমাদের আল্ট্রাভায়োলেট এ রশ্মি উৎপন্ন হয়। এই এ রশ্মির কোনো ক্ষমতা নাই ভিটামিন ডি উৎপন্ন করার আপনার স্কিনে। অবশ্যই ভিটামিন আল্ট্রাভায়োলেট বি রশ্মি লাগবে। আল্ট্রাভায়োলেট বি থাকে হচ্ছে সকাল 11টার পর থেকে 10টার পর থেকে, সামারের সময় সকাল 10টার পর থেকে, উইন্টারের সময় সকাল 11টার পর থেকে এবং বিকাল 3টা, যতক্ষণ পর্যন্ত সূর্যটা একদম খাড়া অবস্থায় আছে বা একদম মাথার উপরে আছে। তো এখন মাথার উপরে যখন থাকে তখন আবার হচ্ছে ক্ষতিকর রশ্মিও কিছু এসে পড়ে। যাদের স্কিন বেশি ফর্সা তাদের আবার স্কিন ক্যান্সার হওয়ার চান্সেস বেড়ে যায় যখন মাথার উপরে সূর্য থাকে। তো সব থেকে সেফ টাইম যেটা ধরা হয় সেটা হচ্ছে সকাল 11টা অথবা বিকেলের আগ দিয়ে, মানে যখন সূর্যটা পড়ে যাচ্ছে। এই সময় যদি কেউ 10 থেকে 15 মিনিট সূর্যের আলোতে থাকে সেক্ষেত্রে তার ভিটামিনের চাহিদা পূরণ হয়ে যাবে প্রায় মোটামুটি 3 থেকে 4 দিনের জন্য। তার তখন ভিটামিন ডি এর ট্যাবলেটও খাওয়া লাগবে না। এটা সুস্থ মানুষের ক্ষেত্রে বলছি। তো এটা শুনে আবার অসুস্থ মানুষ এটা করেন না, কারণ ডাক্তার যদি আপনাকে সাজেস্ট করে তার মানে বুঝতে হবে আপনার অনেক বেশি ল্যাকিংস, এই কারণে সাপ্লিমেন্ট সাজেস্ট করেছে। কিন্তু যদি আপনি সুস্থ হন সেক্ষেত্রে আপনার হচ্ছে জাস্ট একবার দাঁড়ালেই হবে, সপ্তাহে বা 2 বার ম্যাক্সিমাম। এখন ওই ভিটামিন ডি তো এসে অনেকের স্কিনে পড়ে, কিন্তু সে আবার বোরকা পরে থাকে, ধরেন একটা নারী বলেন বা একটা পুরুষ বলেন পাঞ্জাবি পরে থাকে, তার স্কিন অতটা খোলা থাকে না, সেক্ষেত্রে আবার ভিটামিন ডি পর্যাপ্ত পরিমাণে পাবেন। অর্থাৎ আপনার হাত খোলা রাখতে হবে এবং পায়ের কবজি হলো খুলে রাখতে হবে। যারা পর্দা করেন অনেক নারী আছেন তারা নিজেদের বারান্দায় বসতে পারেন, সেক্ষেত্রে কাচের জানালার বারান্দায় বসলে হবে না, সূর্যের আলোকে সরাসরি স্কিনে এসে পড়তে হবে। কাচের ভিতর দিয়ে যখন পড়ে, যেমন অনেকে মনে করে আমি তো গাড়ি ড্রাইভ করি, কার ড্রাইভ করি, আমার হাতে তো রেগুলারই সূর্যের আলো পড়ছে, ওটাতে ভিটামিন ডি ঢুকবে না। আচ্ছা আচ্ছা, সরাসরি আল্ট্রাভায়োলেট, কারণ কাচের মধ্যে যখন আসছে তখন আল্ট্রাভায়োলেট বিটা কাচে আটকে যায়, কাচ ভেদ করে আসতে পারে না আল্ট্রাভায়োলেট বি রেজ। আল্ট্রাভায়োলেট বি রেজ সরাসরি স্কিনের উপরে পড়তে হবে। এই কারণে আপনাকে জানলা খুলে বসতে হবে বা দরজা খুলে বসতে হবে, অথবা খোলা আকাশের নিচে সূর্যের আলোতে থাকতে হবে। এবার গেল অনেকে কি করে, সূর্যের আলো থেকে তো ভিটামিন ডি নিল, তারপরে ওটা কিন্তু প্রসেস হয়, টাইম লাগে 15 থেকে 20 মিনিট, কিন্তু কোলেস্টেরল গুলা প্রসেস করে দিয়ে ভিটামিন ডি তৈরি করে সূর্যের আল্ট্রাভায়োলেট বি রশ্মিকে। কি করে অনেকে যে সূর্যের আলো থেকে যেই সাথে সাথে গোসল করে নেয়, আবার অনেকে কি করে যে সাবানের ডোলে গোসল করে, সেক্ষেত্রেও ভিটামিন ডি আপনি পাবেন। যেদিন সূর্যের আলোতে দাঁড়াবেন ওদিন কোনো রকম কসমেটিক সাবান এগুলো কিছু ইউজ করে। অনেকে সানস্ক্রিন ইউজ করে সূর্যের আলোতে যায়, সেক্ষেত্রেও ভিটামিন ডি পাবেন। হ্যাঁ, সানস্ক্রিনের আলাদা গুরুত্ব আছে, যেমন আপনি অনেকে ডার্ক সার্কেল চায় না, চেহারা যেন নষ্ট না হয়ে যায় বা ফেয়ারনেস যেন না কমে যায়, তাই সানস্ক্রিন ইউজ করে, সেই উদ্দেশ্যে করতে পারেন। কিন্তু আপনি মনে করছেন আমি সানস্ক্রিন ইউজ করলাম পাশাপাশি আমি ভিটামিন ডিও পাবো, হবে না। একটা টাইম একটা বেনিফিট পাবেন। তো যেদিন আপনার ভিটামিন ডি নেওয়ার টার্গেট, যে আমি আজকে ভিটামিন ডি নিব সূর্য থেকে, সেদিন ইউজ করবো না, সেদিন সানস্ক্রিন ইউজ করা যাবে না, এবং সেদিন অন্য কোনো সাবান শ্যাম্পু ইউজ করা যাবে না, করলে ভিটামিন ডি প্রসেস হবে না। এই কয়েকটা জিনিস যদি আপনি মাথায় রাখেন। সূর্যের আলো অ্যাকচুয়ালি প্রতিদিন কতক্ষণ বা সপ্তাহে কয়দিন আমরা 15 মিনিট যথেষ্ট। যে কালো ব্যক্তি, এখানে আবার রেসিজম চলে আসে, কালো ব্যক্তির একটু বেশি লাগে, কারণ কালো ব্যক্তির চামড়া ভেদ করে আল্ট্রাভায়োলেট বি সহজে প্রবেশ করতে পারে, ফর্সা ব্যক্তির ইজিলি প্রবেশ করে। এই কারণেই দেখবেন যেই সব দেশগুলোতে অনেক বেশি পরিমাণে রোদ পড়ে সেই সব দেশে মানুষের ন্যাচারালি স্কিন একটু কালো টাইপের হয়। বাংলাদেশ হচ্ছে মাঝারি দেশ, এই কারণে আমাদের কালারটাও মাঝারি। যেসব দেশে সূর্যের আলো কম পড়ে, যেমন আপনি যদি ইংল্যান্ডে যান, আয়ারল্যান্ডে যান, নেদারল্যান্ডে যান, যেখানে ধরেন যে সূর্যের আলো খুব কম পড়ে, ঠান্ডা দেশ, এগুলোতে দেখবেন মানুষের স্কিন ফর্সা হয়। কেন? অল্প যে রোদটা পড়ছে ওইটা থেকে যেন ভিটামিন ডি পেয়ে যায়। অর্থাৎ প্রত্যেকেরই বডিটা ওই যে মানে প্রকৃতিতে যেখানে থাকে, যে আবহাওয়াতে থাকে, সেই অনুযায়ী বডি তৈরি হয়ে গেছে আমাদের, জেনারেশন পর জেনারেশন অনুযায়ী সেটা তৈরি হয়ে গেছে। বর্তমানে যেহেতু আমরা বাংলাদেশের মানুষ বিদেশে গিয়ে থাকছি, বিদেশি মানুষ বাংলাদেশে আসছে, সন্তান আমরা দেশি বিদেশি বিয়ে হচ্ছে, মানে ভিন্ন জাতের বিয়ে হচ্ছে, ভিন্ন জাতির সাথে বিয়ে হচ্ছে আমাদের, যার কারণে এখন মাঝারি ধরনের বা মিক্স কালচার চলে আসছে, মিক্স জাতি চলে আসছে। কিন্তু আজ থেকে যদি আপনি 500 বছর আগের চিন্তা করেন, সেই সময় তো ট্রাভেল করা অনেক কঠিন ছিল। ওই সময় দেখবেন এক একটা এরিয়াতে এক একটা বিশেষ ধরনের মানুষ থাকতো, যেমন এখনো দেখা যায়। এটা আগামী 1000 বছর যদি পৃথিবী টিকে থাকে তাহলে দেখবেন প্রত্যেকটা মানুষই দেখতে একই রকম। দুনিয়াতে না পিওর ব্ল্যাক থাকবে না পিওর হোয়াইট, সব মিক্সচার হয়ে যাবে আগামী 1000 বছরের মধ্যে। এটা বিজ্ঞানীরা প্রমাণ করছে যে পিওর ব্ল্যাক এবং পিওর হোয়াইট দুইটাই থাকবে না, মিক্স হয়ে যাবে। অর্থাৎ বাঙালির দিক দিয়ে আমরা আগে থেকে মিক্স অবস্থানে আছি, এটা হচ্ছে ব্যাপার। তো এইটাই হচ্ছে বিষয়। তো এই কারণে ভিটামিন ডিটা আপনার যদি কালো হন আপনি তাহলে আধা ঘন্টা থাকবেন, যদি খুব ফর্সা হন তাহলে 15 মিনিট। ফর্সা তো আমরা আসলে কেউ না, সবাই তো আসলে 15-20 মিনিট হলেই যথেষ্ট। এবং আরো অনেক খাবারে ভিটামিন থাকে, যেমন ডিমে থাকে, দুধে থাকে, আরো অনেক ন্যাচারাল ফুড গুলোতে থাকে। সবসময় চেষ্টা করবেন যে প্রসেস ফুডকে আমি কখনো বলি না যে পুরোপুরি বাদ দিয়ে দেন, কমাই দেন। প্রসেস ফুডকে কমালে কি হয়, আপনি স্বভাবতই কি করবেন, পেট তো ভরাতেই হবে আপনাকে, তখন আপনি ন্যাচারাল ফুড খাবেন। কারণ কি, পেট তো ভরতে হবে। আপনার পেটে ধরেন 8 হচ্ছে 100 গ্রাম খাবার, আপনি ধরেন মাত্র 20 গ্রাম প্রসেস ফুড খেলেন, তাহলে বাকি 80 গ্রাম তো আপনাকে ক্ষুধা তো লাগবেই, তখন আপনাকে নর্মাল ফুড দিয়ে খেতে হবে। কিন্তু যখন আপনি যারা রেগুলার বেসিসে 50% প্রসেস ফুড খায়, তখন কি হলো,
ন্যাচারাল যেটা প্রাকৃতিক ফুড বা সত্যিকার উপকারী ফুড সেটা ঢোকার জায়গা কমে গেল, তখন আপনি মাত্র 50 গ্রাম খেতে পারবেন, কারণ 50 গ্রাম তো আপনি আনহেলদি ফুড খেয়েই ফেলেছেন। আমাদের পেটের সাইজ তো একদিনে হঠাৎ করে বড় হয় না, হ্যাঁ যারা রেগুলার বেসিসে খেতে থাকে তাদের বড় হয়ে যায়, কিন্তু এই কারণে আমরা বলি যে এটা রেয়ার করেন, লিমিট করেন। আমি তো সব ধরনের খাবারই খাই, যেমন কালকে আমাদের একটা উদ্বোধন ছিল, ওইখানে কুশল ভাই পোস্ট করেছিলেন যে কেক খেয়ে চলে আসলাম, অনেকে কমেন্ট করেছে হ্যাঁ জিমের উদ্বোধনে আবার কেক কেন? আসলে কি হচ্ছে, যারা জিম করে তারা বা যারা এক্সারসাইজ করে তারা এগুলো খাওয়া ডিজার্ভ করে, কারণ তারা এগুলো বার্ন করে ফেলতে পারে। যারা ধরেন যে করেই না তারা তো বার্ন করতে পারে না, তারা ব্যাংকে জমা থাকবে না, ব্যাংকে খালি, তারা ডিজার্ভও করে না। তারা যখন খাবে তখন প্রকৃতি তাদেরকে জবাব দিবে, কারণ সে অতিরিক্ত খেয়েছে। আর আমাদের কিন্তু আমি বিশেষ করি যে সুখ এবং দুঃখ দুইটাই 50-50 লেখাই থাকে। আপনি যদি জীবনের শুরুর দিকে অনেক বেশি সুখী হয়ে যান তাহলে পরবর্তী জীবনটা কষ্টে কাটে। আবার জীবনের প্রথম দিকে যদি আপনার সুখ আছে, ধরেন আপনার অপশন আছে যে আমি দামি, আমার কাছে প্রচুর টাকা আছে, বাবার কাছ থেকে আমি অনেক বেশি ওয়েলথ পেয়েছি, আমি মদে নারীতে আসক্ত থাকবো, ইনভেস্টমেন্ট করবো না, বাবার ব্যবসাকে বড় করবো না, বাবা তো বড় ব্যবসা করেছে, আমি সবকিছু নিজের এগুলোকে খালি ভোগ করবো। সেক্ষেত্রে কি হয় যে আপনি এমন একটা রোগ পেয়ে যান মধ্য বয়সে যে আপনার সব সুখ নষ্ট হয়ে যায়। আবার কেউ কেউ আছে যে সব ধরনের সুযোগ সুবিধা পেয়েছে এবং সেগুলোকে কাজেও লাগিয়েছে। সে ধরেন যে তার অপশন আছে মদের বারে গিয়ে পার্টি করার, কিন্তু সে ওখানে না গিয়ে সে কোনো একটা জায়গায় ইনভেস্ট করেছে, নিজের স্কিল বাড়িয়েছে, সে ব্যক্তিটা চরম লেভেলে সফল হয়ে যাবে, যেটা তাকে 50 বছর বয়সে অনেক বেশি সুখ দিবে, মানে স্ট্যাবিলিটি দিবে। অর্থাৎ সুখ এবং দুঃখ, আবার দুঃখ ছাড়া আবার সুখের অনুভূতিও নাই। যে ব্যক্তি প্রচন্ড সুখে থাকে সে ব্যক্তি তো একসময় সুখ আর ফিল করবে না, কারণ সে সবকিছু পেয়ে গেছে। যেমন দেখবেন যারা অতিরিক্ত লেভেলের রিচ, তারা দেখবেন ওই ওশেন প্যারাডাইজ নাকি একটা আছে না, যে পানি সমুদ্রের তলে দেখতে যায়, দিয়ে একটা তো ব্লাস্ট হয়ে মারা গেল। চাঁদে যাওয়ার তারা নরমাল আসলে ডোপামিন রিলিজ হয় না, ডোপামিন রিলিজ হবে না। যারা অনেক বেশি সুখী জীবনযাপন করে, অর্থাৎ সবকিছু পেয়ে গেছেন, তাদের শরীরে ডোপামিন রিলিজ হয় না, তখন তারা অনেক বড় বড় অ্যাম্বিশনস রাখেন। যেমন ইলন মাস্কের এখন আর সুখ লাগে না, তার একমাত্র সুখ নাকি হবে সে যদি মঙ্গলে যেতে পারে। কিন্তু একটা স্বাভাবিক আমরা মানুষ, আমাদের মঙ্গলে যাওয়া দরকার নেই, আমরা যদি নাসার হেডকোয়ার্টারে ঢুকতে পারি তাই আমরা অনেক বেশি সুখী হয়ে যাবো। ইলন মাস্কের কিন্তু ডিপ্রেশনের পেশেন্ট, হ্যাঁ, কারণ কি ইলন মাস্কের জীবনে কোনো অভাব নাই। তো এই জন্য যারা অনেক বেশি রিচ মানুষ তারা আবার নিজেকে একটু অভাব দেওয়ার চেষ্টা করেছেন। এটা একটা নিউরোলজিক্যাল একটা কন্ডিশন আমাদের ব্রেনে, যে আমরা যখন অতিরিক্ত, মানে আমরা যখন পুরোপুরি অভাবমুক্ত হয়ে যাব তখন আমরা আর সুখী থাকতে পারবো না। এই জন্য আমাদের জীবনে কোনো না কোনো একটা উদ্দেশ্য থাকতে হয় যেটা অ্যাচিভ করা কঠিন কিন্তু পসিবল। মানে আকাশ কুসুম চিন্তা করা যাবে না, কিন্তু কঠিন চিন্তা করতে হবে যে আমার লাইফের উদ্দেশ্য যদি খুব ছোট হয় আর সেটাকে যদি আমি অ্যাচিভ করে ফেলি তাহলে ওইটাই হচ্ছে আমার জীবনের সব থেকে বড় অসফলতা, কারণ তারপর থেকে আমি অসুখী থাকবো। এটা বিভিন্ন আপনার ফিলোসফারও বলেছে। এই কারণে আমাদের জীবনে একটু উদ্দেশ্য থাকা লাগবে এবং গ্র্যাটিটিউডও থাকা লাগবে যে যা পেয়েছি আমি হ্যাপি, এবং আরো কিছু অ্যাচিভ করি কষ্ট করে। পাওয়ার তো শেষ নাই। হ্যাঁ, পাওয়ার তো আসলে শেষ নাই, এটাই হচ্ছে ব্যাপার। অনেকে দ্রুত বীর্যপাত, যেটাকে প্রিম্যাচার ইজাকুলেশন বলা হয়, এটা নিয়ে অনেক দুশ্চিন্তায় থাকে। তারা মনে করে আমি এত মিনিট পারি, অত মিনিট পারি, কত মিনিট হলে আসলে স্বাভাবিক, সেটা আপনার মুখে শুনতে চাই। আসলে কত মিনিট স্বাভাবিক? হ্যাঁ, আসলে এটা কি আসলে টি-20 না টেস্ট ম্যাচ? এটা বড় প্রশ্ন। আচ্ছা, এটার জন্য আমরা মানে এমনিতে সমস্যা, সব থেকে সেক্সুয়াল যদি কোনো 1 নম্বর প্রবলেম কি পুরুষদের, তাহলে এটা হচ্ছে 1 নম্বর প্রবলেম, যে দ্রুত বীর্যপাত। মানে হচ্ছে মানে সময়ের আগে বের হয়ে যাওয়া। তো এইটা কতটুকু স্বাভাবিক, এই নিয়ে অনেক রকম মিথ আপনি সমাজে চালু আছে দেখবেন, এবং এটা নিয়ে অনেক রকম ভিডিও পাবেন। যে আমার অনেক রকম আসলে আমরা খুব চেনা জানা মানুষের ভিডিও বানাই যে আমার কাছে চিকিৎসা নেওয়ার পরে 45 মিনিটস, 1 ঘন্টা, এই 2 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, এটা দেখে তখন মানুষ কি হয়, তখন মনে করতে তার তো প্রবলেম, তাহলে আমি তো 45 মিনিট পারি না, তার মানে তো আমার সমস্যা। তাহলে এটা কি, তার মানে যতটুকু সমস্যা ছিল আরো বেড়ে গেল। ওই যে আমি কিছুক্ষণ আগেও বলছিলাম যে আমরা অন্য লাইফের সাথে নিজেকে কম্পেয়ার করে দুশ্চিন্তায় ভুগি। তো এখন প্রিম্যাচুর ইজাকুলেশন আমরা কখন বলবো বা দ্রুত বীর্যপাত কখন বলবো? একজন সেক্সুয়ালি অ্যাক্টিভ মানুষ যদি মানে পেনিট্রেশনের পরে, মানে ফুল পেনিট্রেশনের পরে, মানে পেনিস ভ্যাজানাতে প্রবেশ করানোর পরে সেটি যদি 1 মিনিটের পূর্বেই বের হয়ে যায়, 1 মিনিটের পূর্বে, এবং সেটি যতবার ততবার, বা 100 বার যদি ইন্টিমেট হয় 100 বার কমপক্ষে, না হলেও 70 বার, মানে 70 বার, 100 বার যদি ইন্টিমেট হয় 70 বা তার বেশি বার যদি প্রতিবারেই পেনিসে ভ্যাজানা প্রবেশ করানোর ভ্যাজানাতে পেনিস প্রবেশ করানোর পরে যদি সেটা 1 মিনিটের মধ্যেই বা তার আগেই বের হয়ে যায়, সেটা 15 সেকেন্ড হতে পারে, 10 সেকেন্ড হতে পারে, 5 সেকেন্ড হতে পারে, 30 সেকেন্ড, 40 সেকেন্ড হতে পারে, এবং প্রতিবার যেটা হয় এটা হচ্ছে তখন আমরা বলবো দ্রুত বীর্যপাত বা প্রিম্যাচুর ইজাকুলেশন। এখানে একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে কি কি ক্ষেত্রে বলবো না সেটা জরুরি। একটা মানুষ মাস্টারবেশন করতেছে, হ্যাঁ, অনেকে বলে যে আমি তো বেশিক্ষণ থাকতে পারি না, আমার বিয়ে করা ঠিক হবে কিনা,
আমি বলছি আপনি কি তো বিয়ে করা ঠিক হবে না, বেশিক্ষণ থাকতে পারেন না, মানে আপনি কি বাইরে কোনো আপনার ফিক্সড কোনো পার্টনার আছে? তো বলে না। তাহলে কীভাবে বুঝতে পারলেন? আমি মাস্টারবেশন করি, তো মাস্টারবেশন করার সময় আমি উইদিন সেকেন্ড বা ফিউ সেকেন্ডসের মধ্যে বের হয়ে যায়। এটা ভুল ধারণা। মাস্টারবেশন আর ইন্টিমেট হওয়ার যে মানে স্বাভাবিক যে মানে ফিজিক্যাল সম্পর্ক সম্পূর্ণ আলাদা। আর একটা মানুষ মাস্টারবেশন করে কেন? মাস্টারবেশন করার উদ্দেশ্যই থাকে তার বীর্যটা বের করা। এখানে কিন্তু সেক্সের অন্য অন্য এলিমেন্টগুলো নাই, ইমোশন নাই, ভালোবাসা নাই, টাচিং কিসিং অন্য কিচ্ছু নাই। টার্গেটই থাকে তার ইজাকুলেশন করানো। যখন প্রথমের দিকে একটা জীবনে মানুষ মাস্টারবেশন শুরু করে তখন শুনবেন অনেকের কাছে সে কয়েক মিনিট মাস্টারবেশন করতে পারত, তো দিন সেটা 30 সেকেন্ড 20 সেকেন্ডের মধ্যে চলে আসে, মানে একটু পরে বের হয়ে যায়। তার মানে কি আমাদের ব্রেন ওটার সাথে অভ্যস্ত হয়ে যায়। প্রথমের দিকে যখন তার একটু সময় পেত, ব্রেন তোর বুঝতে পারে এই ভদ্রলোক এটা কাজ করতেছে, তার মানে সে চাচ্ছে বের করতে, অথবা দেরি করে কি হবে, সে যখন চাচ্ছেই তোর বের করে দিই। মানে ইজাকুলেশন হওয়া এটা তো ছেলেদের একটা অর্গাজম কন্ট্রোল করে মূলত আমাদের ব্রেন। যখন একটা মানুষ দিন এটা করতে আসে তখন ব্রেনটা এটা আর ওয়েট করে না, তখন সেটা সাথে সাথে বের হয়ে যায়। সুতরাং মাস্টারবেশন যারা করতে থাকে প্রথমে দিকে টাইম কম ছিল, আস্তে আস্তে টাইমটা মানে প্রথমে টাইম বেশি ছিল, আস্তে আস্তে টাইমটা কমতে থাকে। আর যখন একটা মানুষ স্বাভাবিক সম্পর্কে যায়, সেক্সুয়াল সম্পর্কে যায়, প্রথমে দিকে টাইম কম থাকে, আমি বলি উল্টা হয়, আস্তে আস্তে টাইম বাড়তে থাকে। তার মানে মাস্টারবেশন দিয়ে আমরা প্রিম্যাচুর ইজাকুলেশন ডিফাইন করব না, 1 নম্বর। 2 নম্বর বিষয় হচ্ছে যে একটা মানুষ যখন বিয়ে করে নেয় বা ধরেন নির্দিষ্ট তার কোনো পার্টনার নাই, সে এলোমেলোভাবে 10 দিন, 1 মাস, 2 মাস, 6 মাসে একবার একটা পার্টনারের সাথে মানে হয়তো প্রেমের সম্পর্ক আছে, ইন্টিমেট হচ্ছে, বা কোনো একটা জায়গায় এলোমেলো জায়গায় যে সে ইন্টিমেট হয়েছে, তখন কি হয়, যে পরিমাণ অ্যাংজাইটি থাকে এবং পারফর্ম করার যে পরিমাণ লোড থাকে, আমার পারফর্ম করতে হবে, আমাকে পারবো কিনা দেখাই দিতে হবে, অনেকদিন পরে যে পরিমাণ একটা থ্রিল কাজ করে, যে পরিমাণ আবার সেন্সিটিভিটি কাজ করে পেনিসের, এবং যে পরিমাণ অ্যাংজাইটি কাজ করে, এবং আর ভয়ও থাকে কেউ দেখে ফেললো কিনা, কোনো জায়গায় গেলাম সেখানে কোনো ঝামেলায় পড়বো কিনা, সামগ্রিক বিষয়ে তার ভিতরে যে মানে অ্যাড্রেনালিন লেভেল যে পরিমাণে থাকে, স্বাভাবিকভাবেই সে বেশিক্ষণ থাকতে পারবে না। এটা ম্যাক্সিমাম পুরুষের ক্ষেত্রে এটা বলতে পারে, সেটা মানে 90% বেশি ক্ষেত্রে আরও বেশি এটা এরকম হয়। ইভেন তার যদি শুরু করার আগেই শেষ হয়ে যায়, কিছুই করতে পারে না, এটাও কিন্তু প্রিম্যাচুর ইজাকুলেশন না। আমি যখন বলি কেউ আসে বলে আমি ট্রাই করছি, হয় আমি তো কয়বার ট্রাই করছি, বলে 5 বার 3 বার 1 বার। আমরা যদি আপনি 50 বার ট্রাই করতেন, এলোমেলো, আপনার পার্টনারের ঠিক নাই, আপনার গ্যাপের ঠিক নাই, 1 মাস একবার করার পরে 2 মাস 4 মাস পরে আপনার প্লেসের ঠিক নাই, আবার কোনো মেন্টাল মানে ওখানে কুল থাকতে পারেন না, এমন একটা জায়গায় করতেছেন। এখানে 50 বারও যদি আপনি ইন্টিমেট হওয়ার পরে বলেন 50 বার আমি পারি নাই, আমি বলবো আপনার কোনো সমস্যা নাই, এটা প্রিম্যাচুর ইজাকুলেশন না। আপনি নিশ্চিতভাবেই আপনি বিয়েতে প্রবেশ করতে পারেন, আস্তে আস্তে টাইমটা আপনি ইমপ্রুভ করে যাবেন। এটা আপনি মানে এটাকে তারপরে বুঝিয়ে বলি, তার মানে এটা আমরা প্রিম্যাচুর ইজাকুলেশন তখন বলবো না। আবার ধরেন যেটা হয়, যারা প্রবাসে থাকে বা অনেক দিন পরে গ্রামের বাড়িতে যাচ্ছে, লম্বা একটা গ্যাপ থাকে, ধরেন 2 মাস পরে, 6 মাস পরে, 1 বছর 2 বছর পরে আসতেছে, স্বাভাবিকভাবে তার ভিতরে যে পরিমাণ মানে থাকে, মানে এক্সপেকটেশন থাকে, যে পরিমাণ ইচ্ছাটা থাকে, এবং যে পরিমাণ মানে সেন্সিটিভিটি থাকে পেনিসে, স্বাভাবিকভাবে একটা মানুষ বেশিক্ষণ থাকতে পারবে না। সুতরাং এটাও কিন্তু প্রিম্যাচুর ইজাকুলেশন না, যে লম্বা গ্যাপ দিয়ে গেলাম, 2-4 দিন থেকে আসলাম বা কিছুদিন থাকলাম, হয়তো ভালো হলো না, তারপরে আমি প্রিম্যাচুর না। আপনি তো নিয়মিত যদি থাকেন, নিয়মিতভাবে যদি ইন্টিমেট হন, এই টাইমটা আপনার এটা থাকবে না, এটা আস্তে আস্তে ইমপ্রুভ হবে। আর যদি প্রিম্যাচুর ইজাকুলেশন এভাবে একসাথে পার্টনার সবসময় একসাথে আছেন, এবং কমপক্ষে 1 বার 2 বার না, কমপক্ষে 6 মাস একটানা প্রতিবারে যদি 1 মিনিট আগে বের হয়ে যায়, তখন সেটা আমরা বলবো দ্রুত বীর্যপাত অসুখ বা প্রিম্যাচুর ইজাকুলেশন, যেটা চিকিৎসা লাগবে। এটা চিকিৎসা, ভালো চিকিৎসা আছে, ওষুধ, কাউন্সিলিং, সেক্স থেরাপি, অনেক রকম চিকিৎসা, সেটা দিলে কিছু আপনি যেটা প্রথমে যেটা বলেন কেগেল এক্সারসাইজ, সেটা তো অনেক বেশি ভূমিকা রাখে। আরও কিছু টেকনিক আছে, আমরা ভিডিওতে অনেকগুলো টেকনিক বলাও আছে, শিখিয়ে দিয়েছি আমি, সেগুলো ফলো করলে ইমপ্রুভ করা সম্ভব। তার মানে ভিউয়ার্স যারা দেখছেন, তারা অনেকেই আছে যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করার জন্য ভিন্ন কথা বলে, এক্সপেকটেশন বাড়ায়। প্রোডাক্ট সেলের ক্ষেত্রে সাইকোলজি কি, সবসময় একটা প্রবলেম বলা হয়, তারপরে প্রোডাক্টটা বলে যে এই প্রোডাক্টটা সলিউশন বের করে দিবে, অথবা আপনার বোঝানো হয় যে যেটা আছে, যেটা স্বাভাবিক, আপনি সেই স্বাভাবিক পর্যায়ে পড়েন না, যেন আপনি সেই প্রোডাক্টটা কিনতে বা সার্ভিসটা নিতে আরো বেশি উদ্বুদ্ধ হয়ে পড়েন। সেটার কোনো কারণ নেই আসলে। এই জন্য আমরা বিশেষজ্ঞই দরকার ছিল, বিশেষজ্ঞের মুখে এই কথাগুলো শুনলে হয়তো অনেকে এটা বুঝবেন। তারপরে অনেকে আসলে বোঝে না, অনেকে এটাকে লটারি জেতার মতো মনে করে, যে ইউজ করে দেখি না কি হয়, কিন্তু আসলে এটা লং টাইমে নিজের শরীরের ক্ষতি করে, আসলে আর কিছু না। আচ্ছা তাজ ভাই, আমাকে একটা বিষয় বলেন, সেটা হচ্ছে অনেকেই বলেন যে ওজন কমাতে গেলাম, আমি নিয়ম মেনে চলতেছি, চেষ্টা করতেছি অনেক বেশি,
কিন্তু একটা ওজন একটা কয়েক কেজি কমার পরে আর কমতেছে না, আর কমে না। আমি তো খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছি, আমার তো প্রথমে দিকে কমলে এখন আর কমে না কেন? তার মানে এই যে ওজন কমানোর যে একটা জার্নি বলতে পারি আমি, এখানে একটা মানে সাধারণত আমাদের মতো সাধারণ মানুষ যারা আপনার মতো ফিটনেস এক্সপার্ট না, সাধারণ মানুষ এই বিষয়গুলো কি কি ভুল করেন? মানে ওজন কমানোর ক্ষেত্রে কোন ভুলগুলো খুব সহজে মানুষ করেন কিন্তু টের পাচ্ছেন না ভুল করতেছেন? কি কি হতে পারে, কেন হয় এরকম? দেখেন, এটাকে বলা হয় প্ল্যাটু সহজ ভাষায় বা ফিটনেসের ভাষায়, যে ওজন কমতে কমতে গিয়ে আটকে যাওয়া। 5 কেজি 10 কেজি কমলো, তারপরে আটকে গেল, যেটাকে বলা হয় প্ল্যাটু। প্ল্যাটু ভাঙ্গার অনেকগুলো কারণ আছে, মাধ্যমও আছে। মানে প্ল্যাটু হওয়ার কারণ আছে এবং এটাকে ভাঙ্গার অনেকগুলো মাধ্যমও আছে। সব থেকে বড় কারণ যেটা প্ল্যাটু হওয়ার, সেটা হচ্ছে মেটাবলিজমকে আমরা উইক করে ফেলি। মেটাবলিজম হচ্ছে আমরা যে নিউট্রিশন বা পুষ্টিগুলো নেই, ওরা আমাদের শরীর কত দ্রুত প্রসেস করছে। কেউ কেউ দেখবেন যে পেট ভরে ভাত খায়, সবকিছু পেট ভরে খাবার খায়, তারপরেও তার ওজন বাড়ে না, তার মেটাবলিজম অনেক ফাস্ট। কেউ কেউ দেখবেন পানি পান করে, তারপরেও মোটা হয়ে যায় বা ওজন বেড়ে যায়, তার মেটাবলিজম অনেক উইক। খুব বেশি ফাস্ট হওয়া, খুব বেশি উইক হওয়া, দুইটাই সমস্যা। মাঝারি অবস্থায় থাকতে হবে। তো এটা ভিন্ন ভিন্ন জেনেটিক্যাল কারণ এবং কারো কারো হরমোনাল কারণেও এই ওজনটাকে বেড়ে যায় অথবা আটকে যায় অথবা কমতে চায় না, আবার কারো কারো খুব কম থাকে, বাড়েও না। তো এই সব কিছু ঠিক করার জন্য আপনাকে মেটাবলিজমকে স্বাভাবিক পর্যায়ে আনতে হবে। আর মেটাবলিজমকে স্বাভাবিক পর্যায়ে আনতে হলে আপনাকে শুধুমাত্র ওজন কমানোতে ফোকাস করা যাবে না, আপনাকে দেখতে হবে যে আপনার বডির কম্পোজিশন চেঞ্জ হচ্ছে কিনা। এটাকে বলা হয় বডি রিকম্পোজিশন, অর্থাৎ আপনার শরীর আগের তুলনায় দেখতে ফিটার হচ্ছে কিনা, ওজন যাই হোক। দেখবেন আপনি বিভিন্ন ইউএসএ তে, বিশেষ করে আমাদের তো অনলাইনে অনেক ক্লায়েন্ট আছে আমাদের টিমের, তাদেরকে যখন বলা হয় যে আপনার ওজনটা জানান, বলে যে ভাই আমাদের জিমে ওজন মাপার মেশিন নাই, নিজেকে বাসায় কিনে মেপে দিতে হবে। জিমে কেন রাখা হয় না? কারণ প্রত্যেকটা হাইলি কোয়ালিফাইড পিএইচডি হোল্ডার, ট্রেনার বলেন, ফিজিশিয়ান বলেন, তারা বলে যে ওজনে বিশ্বাস করা যাবে না। দেখো যে তোমার দম বাড়লো কিনা, স্ট্রেংথ বাড়লো কিনা, ফ্লেক্সিবিলিটি বাড়লো কিনা, তোমার মন আগের থেকে ভালো আছে কিনা। এগুলো হচ্ছে এক্সারসাইজের বেনিফিট। ওজন কখন কমানোটা ফ্যাক্ট, যখন আপনি অবিজ, অর্থাৎ আপনি 150 কেজি ওজন, 120 কেজি ওজন, আপনাকে ডক্টর বলেছে ওজন কমাতে হবে, নাহলে আপনার হার্টে প্রেশার পড়ছে, কোমরে প্রেশার পড়ছে, সেই ক্ষেত্রে ওজনটা ফ্যাক্ট। স্বাভাবিক মানুষ যে ব্যক্তি, সেই ব্যক্তিটার ক্ষেত্রে ওজনটা ফ্যাক্ট না। ধরেন আমার ওজন স্বাভাবিক উচ্চতা, হাইট অনুযায়ী একটা ওজন হয়, ধরেন 5 ফিট 9 অনুযায়ী ওজন হওয়া উচিত হচ্ছে 77 থেকে 80 সর্বোচ্চ। আমার ব্যক্তিগতভাবে আমি সবসময় 80 কেজি রাখার চেষ্টা করি, কখনো কখনো 2-3 কেজি বেড়ে যায়, আবার সেটাকে কমিয়ে ফেলার চেষ্টা করি, আবার কখনো কখনো কমে যায়, তখন আবার বাড়িয়ে ফেলি। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই এর উপরে আমি কমাতেও পারি না, বাড়াতেও পারি না, আর আমি চেষ্টাও করি না। রিজনটা কি, আমার বডিটা ফিট আছে কিনা এটাতে আমি টার্গেট করি, যেটা আমাকে লং টার্ম এটাকে ধরে রাখতে সহায়তা করে। আপনি ওজন কমিয়ে নিলেন, কিন্তু যদি আপনি মেটাবলিজমকে ফাস্ট না করেন, মানে খাদ্য যে প্রসেস হচ্ছে আপনার বডিতে, সেটার প্রক্রিয়াকে যদি আপনি ফাস্ট না করেন, তাহলে আপনি বেশি দিন ওই ফিটনেস ধরে রাখতে পারবেন না। এখানে আমরা ভুলটা করি। এটাকে কিভাবে করবেন? আপনাকে রিয়েল ফুড খেতে হবে, শুধুমাত্র এক্সারসাইজ করলে হবে না, এবং একদমই খাবার খেয়ে ছেড়ে দিলেও হবে না। এটা কিভাবে হয়? যেমন আমাদের বায়োলজিক্যাল প্রসেস হচ্ছে, আমাদের বডি কিন্তু স্ট্রেস হরমোন তৈরি করে, যেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা হরমোন, কর্টিসল। আমরা সবাই মনে করি কর্টিসল মানেই খারাপ, কর্টিসল কিন্তু ভালো হরমোন। কর্টিসল যদি উৎপন্ন না হয়, তাহলে আপনি বিপদ টের পাবেন না। আপনি ট্রেনের লাইনে দাঁড়িয়েও মনে করবেন যে আমার কিছু হবে না, যদি কর্টিসল নাই হয়, একদম উৎপন্ন না হয়। কর্টিসল কেন উৎপন্ন হতো? কারণ আমাদের বায়োলজিক্যাল 5000 বছর আগে, 10,000 বছর আগে মানুষ একবার শিকার করলে 2-3 দিন খাবার পেত না। তো একবার আমি খাবার খাওয়ার পর যখন পেট ভরে খেয়ে নিলাম, তারপর তো 2-3 দিন খাবার পাবো না। তো আমার বডিতে কিছু চর্বি জমলো, যেন আমি আগামী 2-3 দিন না খাবার পেলেও যেন মারা না যায়। পানি পান ছাড়া মানুষ 3 দিন বাঁচতে পারে, খাবার ছাড়া 20-21 দিন বাঁচতে পারে অন এভারেজ। কেউ কেউ 45 দিন, সর্বোচ্চ রেকর্ড যেটা দেখা গেছে 45 দিন, মানে মানুষ না খেয়েও কোন রকম একটা দানাও ঢুকেনি বডিতে, 45 দিন বেঁচে ছিল। এগুলো অনেকের রকম এক্সপেরিমেন্ট করেছে, কিন্তু এভারেজ ধরা 21-22 দিন। তো এই যে 21-22 দিন, ধরেন আমি 3-4 দিন, আগামী 3-4 দিন আমি খাবার পাবো না, কিন্তু আমাকে তো পরিশ্রম করতে হবে, আমাকে তো শিকার খুঁজতে হবে, তখন তো আমাকে হাঁটতে হবে, দৌড়াতে হবে, জাম্প করতে হবে। তো ওই সময় আমি কি করব? ওই সময় আমি হচ্ছে, আমার বডি, আমাদের ব্রেন এক ধরনের স্ট্রেস হরমোন উৎপন্ন করতো, যেটাকে বলা হয় কর্টিসল। এই কর্টিসল হরমোন কি করে? আমাদের লিভারকে চিনি উৎপাদন করতে বাধ্য করে, যে চিনি উৎপন্ন করো, যেন এই আগামী 2-3 দিন খাবার পাবে না, কিন্তু তাকে তো কাজ করতে হবে, তাকে তো দৌড়াতে হবে, শিকার খুঁজতে হবে, শিকার করতে হবে, যেন সেই শক্তিটা পায়। ওই শক্তিটা পাওয়ার জন্য আমাদের বডি কর্টিসল হরমোন উৎপন্ন করতে, আর ওই বায়োলজিক্যাল প্রসেস এখনো আছে। এখনো যখনই আমরা স্ট্রেস নিই, কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা করি, তখনও কিন্তু আমাদের ব্রেন ডিটেক্ট করে যে আপনি শিকার পাচ্ছেন না, বা আপনি আপনার জীবনে যেটা দরকার বেঁচে থাকার জন্য, সেটা আপনার জীবনে নাই, সেটা আপনি খোঁজার চেষ্টা করছেন, তখনই কর্টিসল উৎপন্ন হবে। এই জন্য আমি বলি গ্র্যাটিটিউডের চর্চা করতে। গ্র্যাটিটিউডের চর্চা মানে কি? যে আমার জীবনে যেটা আছে সেটা নিয়ে আমি সন্তুষ্ট, তখনই আপনার ব্রেন কর্টিসলকে ডাউন করবে। কর্টিসল তখনই উৎপন্ন হবে যখন আপনার জীবনে কোনো কিছুর অভাব বোধ করবেন আপনি। তো যখন আমাদের আদি পুরুষরা খাবারের অভাব বোধ করতো, তখন কর্টিসল উৎপন্ন করতো। এই কর্টিসল চর্বিটাকে ধরে রাখে, চর্বিকে লস হতে দেয় না, যেন আপনি খাবার না পেয়ে না মারা যান। তো যে ব্যক্তিটা একদমই না খেয়ে থাকছে, তার ব্রেন কি ডিটেক্ট করবে? যে শরীরে খাবারের অভাব,
না খেয়ে মারা যেতে পারে, তখন তার মেটাবলিজম উইক করে দেবে এবং প্রচুর পরিমাণে কর্টিসল উৎপন্ন করবে, যার কারণে তার চর্বি কমবে না, তার মাংসপেশি ক্ষয় হয়ে যাবে। বুঝতে পারবে, কারণ মাংসপেশি ক্যালোরি বার্ন করে। এই কারণে আমরা সবসময় বলি যে মেটাবলিজমকে ফাস্ট করতে হলে আপনাকে হেলদি খাবার পেটে দিতেই হবে, না দিলে আপনার মেটাবলিজম উইক হবেই। তখন কি হবে, কিছুদিন পরে যে ওজন আটকে যাবে, যার কারণে শুরুর দিকে 3 দিন 4 দিন 5 দিন 7 দিন দেখবেন প্রচুর ওজন কমে, কিন্তু ব্রেন যখন ডিটেক্ট করে যে 3-4 দিন তো ওজন কমালাম, এর বেশি যদি ওজন কমিয়ে দিই তাহলে তো মারা যাবে, কারণ তার তো পেটে খাবারও ঢুকছে না, তখন মেটাবলিজম করবে। কিন্তু কখন ওজন আরো কমবে, যখন আপনি খাবার দিতে 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 কি করছেন, হেলদি খাবার ঢোকাচ্ছেন পেটে, যেটা শরীরের জন্য সত্যিকার উপকারী খাবার, তখন আমরা ব্রেন ডিটেক্ট করবে না পেটে তো পর্যাপ্ত পরিমাণে খাবার আছে কিন্তু আনহেলদি খাবার যাচ্ছে না, তাহলে এর কার্যক্ষমতা বাড়ায় দিই, এর মেটাবলিজম প্রসেস আরো ফাস্ট করে দিই, তাহলে হচ্ছে এর বডিতে যে পুষ্টিগুলো আছে সেগুলো তার প্রত্যেকটা মাসেল সেলে ঢুকবে, হাতের আঙ্গুলের ডগায় সেল আছে, পায়ের আঙ্গুলের ডগায় সেল আছে, ওই পর্যন্ত পৌঁছাবে, যার কারণে মেটাবলিজম ফাস্ট হয়ে যাবে, ব্লাড সার্কুলেশন ফাস্ট হয়ে যাবে, তখন আপনার ওজনও কমতে থাকবে। কমে আবার কোথায় যে আটকাবে, ওই যে স্বাভাবিকের যে পর্যায়ে ওখানে যে আটকে যাবে। এই কারণে আমরা ওজন কমানোর জন্য যেটা করবো যে আমরা মাসলগুলোকে ট্রেন করবো, আমাদের মাংসপেশিকে ট্রেন করলে আমাদের ব্রেন মেটাবলিজমকে কখনো উইক করে না, কারণ মাংসপেশিগুলো আপনার লিভার থেকে, কিডনি থেকে, যেখানে যেখানে তারপর হচ্ছে বিশেষ করে আপনার ফ্যাটি লিভারের আশেপাশে যে চিনি জমে, অতিরিক্ত চিনির কারণে যে ফ্যাটি লিভার হয়, ওইটাকে রোধ করে এই মাসলগুলো। কারণ মাসল যখন সুগার থেকে রক্ত টেনে নেয় তখন ফ্যাটি লিভার হওয়ার চান্সেস কমে যায়, ডায়াবেটিস হওয়ার চান্সেস কমে যায়, ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ে, রেজিস্ট্যান্স কমে যায়। তো এই কারণে মাসলকে ট্রেন করতে হবে বডি বিল্ডার হওয়ার জন্য না, আমার মাংসপেশিগুলোকে যেন অ্যাক্টিভ রাখার জন্য। এইভাবে করলে আপনার প্ল্যাটু হবে না। আরো অনেকভাবে প্ল্যাটু ব্রেক করা যায়, সেটা হচ্ছে যেই পরিমাণ ওয়ার্কআউট আপনি করেন, আগে ধরেন 1 ঘন্টা করতেন, এখন 1 ঘন্টা 20 মিনিট করবেন, সেটা আমি বলছি না। আগে 1 ঘন্টায় যেই পরিমাণ আপনি হাঁপাতেন বা টায়ার্ড হতেন, এখন 1 ঘন্টায় তার থেকে আরেকটু বেশি টায়ার্ড হওয়ার চেষ্টা করতে হবে। কারণ কি, প্রথম অবস্থায় যখন আপনি 5 তলা সিঁড়িতে উঠবেন, 5 তলা সিঁড়িতে উঠলে আপনার সর্বোচ্চ 5 মিনিট লাগবে। প্রথম দিন যখন আপনি 5 তলায় উঠলেন, ওই 5 মিনিটের এক্সারসাইজ, ধরেন এটাকে আমি ধরলাম আপনি 5 মিনিট একটা এক্সারসাইজ সেশন করছেন, আপনি 5 তলায় উঠছেন, 5 মিনিট লাগলো আপনার 5 তলায় উঠতে, আপনি কিন্তু একরকম হাঁপাবেন। 1 মাস পর কিন্তু আপনি আর হাঁপাবেন না 5 তলায় উঠলে, রেগুলার বেসিস যদি করেন। তখন কি করবেন, 5 তলায় এবার আপনি দৌড়ে দৌড়ে উঠবেন, আগে তো হেঁটে হেঁটে উঠতেন, অর্থাৎ আপনি সেম পরিমাণ এক্সারসাইজ করলেন কিন্তু ইন্টেন্সিটি বাড়াই দিলেন। ওটাই আমরা বলি যে কেন জিমে 2.5 কেজি ডাম্বল থেকে শুরু করে 50 কেজি ডাম্বল থাকে, কারণ প্রথম দিকে 2.5 কেজি ডাম্বল দিয়ে আপনি যে পরিমাণ টায়ার্ড হবেন 1 ঘন্টা ব্যায়াম করে, হ্যাঁ 1 বছর পর আপনি হবেনই না, তখন আপনার 10 কেজি ডাম্বল লাগবে, খেলনা মনে হবে। হ্যাঁ, তখন আপনার খেলনা মনে হবে, কারণ আমাদের ওই যে আমি বললাম যে নিউরোট্রান্সমিটার গুলো আমাদের ব্রেন এমন ভাবে করে দেয় যে মাসলটাকে আমরা বেশি ইউজ করছি ওই মাসলটাকে আরো স্ট্রং করে দেয়, যার কারণে এটাকে হাইপারট্রফি বলে, যার কারণে আমাদের 2.5 কেজি ডাম্বল আর ফিল হয় না, কিছুদিন পর আমাদের আরো ভালো লাগে না, তখন আরো ভারী ডাম্বল লাগে। তো যারা এক্সারসাইজ করছেন তারা প্রতিদিন ইনক্রিজ করার দরকার নেই। প্রতিদিন ইনক্রিজ করলে আবার কি হয়, আমাদের মাংসপেশি যে হারে স্ট্রং হয়, লিগামেন্ট কিন্তু ওই হারে স্ট্রং হয় না, যার কারণে দেখবেন অনেকে আছে হরমোন পুশ করে তো অনেক বেশি মাংসপেশি বানায় ফেলেছে, এক্সারসাইজ করতে গিয়ে দেখবেন অনেকের এখান থেকে টিয়ার হয়ে যায়, মাসল টিয়ার হয়ে যায়, জয়েন্ট থেকে ছুটে যায়, রিজনটা কি, তার লিগামেন্ট স্ট্রং হয়নি, মাংসপেশি স্ট্রং হয়ে গেছে, তার শরীরে শক্তি বেড়েছে কিন্তু লিগামেন্টের ওই শক্তিটা বা ওই ওজনটা ধরে রাখার ক্ষমতা বাড়েনি, যার কারণে লোড যখন নাই তখন লিগামেন্ট ছিঁড়ে যায়। এটা কিন্তু এটা ভয় পেয়ে আপনারা এটা ভয় পাবেন না যে আমি যদি ব্যায়াম করতে যাই তাহলে আমারও লিগামেন্ট ছিঁড়বে কিনা, না, আপনার লিগামেন্ট ছিঁড়বে না, কারণ আপনি তো হরমোন নেননি, আপনার মাংসপেশি তো লিগামেন্টের তুলনায় বেশি স্ট্রং হয়নি, আপনার বডির কম্পোজিশন অনুযায়ী আপনার মাংসপেশি ঠিকই আছে। আপনাকে যেটা করতে হবে যে এমন কোনো ওয়েট নেবেন না যেটার আপনার অভ্যাস নাই। ধরেন আগে আপনার জীবনে কোনো দিন 2.5 কেজি ডাম্বল হাতে নেননি, তাহলে প্রথম দিন যে 1 কেজি ডাম্বলই নেবেন, প্রথম দিন যে আপনি 5-10 কেজি তুলবেন না। যখন 5-10 কেজি তোলার অভ্যাস হয়ে গেল তখন 12.5-তে যাবেন, তারপরে 15-তে যাবেন, তারপর 17.5-তে যাবেন। এইভাবে এক্সারসাইজের ইন্টেন্সিটি বাড়াবো। যদি আমরা দৌড়াই, আগে ধরেন আমরা জোরে হাঁটতাম, এবার দৌড়ানোর চেষ্টা করবো। আগে ধরেন সাঁতার কাটতাম আস্তে আস্তে, এবার জোরে সাঁতার কাটার চেষ্টা করবো। অর্থাৎ 1 ঘন্টা সময় থাকলো বা 20 মিনিট সময় থাকলো, কিন্তু ওটাতে ইন্টেন্সিটি বাড়াবো, অন্য ধরনের এক্সারসাইজ, ডিফারেন্ট এক্সারসাইজ আমরা ঢোকাবো, অর্থাৎ সেম ধরনের মুভমেন্ট আমরা করবো না, ইঞ্জিনের শক্তি বাড়াবো। হ্যাঁ, এক কথায় ইঞ্জিনের পাওয়ারটা বাড়াতে হবে নিজেই। এটার একটা লিমিট আছে, যেমন উসাইন বোল্টও সর্বোচ্চ 42 কিলোমিটার স্পিডে দৌড়াতে পারে, এর বেশি দৌড়াতে পারে না, এটাই মানুষের সর্বোচ্চ ক্ষমতা এই পর্যন্ত, এখন পর্যন্ত। তো আপনার ক্ষমতা কত হবে, সর্বোচ্চ 35, গেলে ম্যাক্সিমাম 40, যদি আপনি একটা অ্যাথলেট হন। আপনি তো সাধারণ মানুষ হলে সর্বোচ্চ 30, তো আপনি প্রথম দিন 20 কিলোমিটার স্পিডে দৌড়াতে পারতেন, এটাকে আস্তে আস্তে বাড়িয়ে 30 কিলোমিটার স্পিডে চলছেন। অর্থাৎ যে এক্সারসাইজ করছেন সেটাকে ইন্টেন্সিটি বাড়ান, তাহলে আপনার প্ল্যাটু ব্রেক হয়ে যাবে এবং আপনার বডি আইডিয়ালে চলে আসবে। এবং উদ্দেশ্য সবসময়, আরেকবারও বলতে চাই, উদ্দেশ্য সবসময় আমার ফিলিংসে চেঞ্জ হতে হবে,
অর্থাৎ আমার আগে থেকে ভালো মন ভালো থাকছে কিনা, আমি এনার্জেটিক ফিল করছি কিনা, এবং আমার শক্তি বাড়লো কিনা। এটা যদি আপনি বোঝেন তাহলে ওজনটা আসলে কোনো ম্যাটার করে না। ধরেন একজন ব্যক্তি ন্যাচারালি তার সেক্সুয়াল হেলথ ভালো রাখতে চায়, এবং সেটা ধরেন যেমন একজন ব্যক্তি তো 60 বছর পর্যন্ত কেউ সেক্সুয়ালি অ্যাক্টিভ থাকে, কিন্তু অধিকাংশ মানুষ এখন 35-এই বুড়া হয়ে যাচ্ছে, সেক্সুয়ালি বুড়া হয়ে যাচ্ছে। তো আমি কিভাবে 40, 45, 50 পর্যন্ত সেক্সুয়ালি অ্যাক্টিভ থাকতে পারবো? কি লাইফে চেঞ্জেস আনতে হবে আমাকে একটু যদি বলতেন। জি, ধন্যবাদ সুন্দর প্রশ্ন করার জন্য। আসলে এটা অনেক বড় উত্তর হবে, কিন্তু আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করতেছি। প্রথমে যেটা বলতে চাই সেটা হচ্ছে খাদ্যাভ্যাস। হ্যাঁ, কি খাবো আর কি খাবো না, যে খাবারের বিষয়ে সেটা আপনি আমার থেকে আরো ভালো বলবেন। আমি সংক্ষেপে যদি বলি, যদি কিছু মানে মিস হয় বা আপনি যোগ করতে পারেন আমার সাথে, সেটা হচ্ছে প্রথমে যে তরমুজ খেতে পারে। আমার ফলমূলের মধ্যে তরমুজে বিশেষ করে তরমুজের সাদা অংশে L-সাইট্রোলিন থাকে, যেটা আমাদের সাদা অংশ। আমরা তরমুজ লাল দেখে খাই, কিন্তু ডিপ করে খেতে হবে, মানে ডিপ সাদা অংশ। হ্যাঁ, গভীর করে খেতে হবে। L-সাইট্রোলিন থাকে প্রচুর পরিমাণে, যেটা আমরা বলি ন্যাচারাল ভায়াগ্রার মতো কাজ করে, নাইট্রিক অক্সাইড প্রডিউস করে, এবং এতে ইরেকশনের বিষয়টা। তার মানে যারা এই ভায়াগ্রা সাপ্লিমেন্ট খায়, ওটা না খেয়ে যদি তরমুজের ডিপ করে খেতে হবে, তার মানে সেম বেনিফিট কাছাকাছি পাবো। অনেক প্রচুর পরিমাণে। এরপরে খাবারের ভিতর যদি আমি বলি, সেটা হচ্ছে আপনার মানে আখরোট, মানে বাদাম যদি পড়ে, আমি যদি বলি আরো পেঁপে, ফলের মধ্যে যদি বলি, তাহলে পেঁপে, কলাতে প্রচুর পরিমাণে ব্রোমেলিন থাকে, পটাশিয়াম থাকে। এটা মেন্টাল হেলথের পাশাপাশি আমাদের সেক্সুয়াল হেলথ অনেক বেশি কাজে দেয়। খেজুর, আমরা সবাই জানি, খেজুরে আপনি জানেন যে আয়রন, ফাইবার, অনেক রকম বিষয় থাকে, যেটা খেজুর শুধুমাত্র সেক্সুয়াল ডিজায়ার বাড়ায়, ইরেকশনের বিষয় করে, এবং ইনফার্টিলিটি চিকিৎসাতেও খেজুর অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অ্যাভোকাডো, পেঁপে, তারপর হচ্ছে আম, এগুলো সিজনাল ফল যেগুলো আমরা খেতে পারি। ডালিম বা ডালিম জাতীয় খাবার, এগুলো খেতে, ফলের মধ্যে খেতে পারি। সবজির মধ্যে আমরা সবাই জানি বিটরুট খুব কাজে দেয়। বিটরুট সালাদ, স্যুপ, জুস, অনেকভাবে আমরা কাঁচাও খেতে পারি, বিটরুট খেতে পারি। এরপরে খাবারের মধ্যে যদি আরো বলি, তাহলে খাবারের মধ্যে বাদাম জাতীয় খাবার, যে কোনো বাদাম, বিশেষ করে আখরোট, পাস্তা বাদাম, মানে চীনা বাদাম যেগুলো খাই আমরা, কাজু বাদাম, বেশি ভেজে খাওয়া যাবে না, কাঁচা খেতে সেটা ভালো কাজে দেয়। এর সাথে আমরা মধু মিশিয়ে খেতে পারি, বা আমরা বলা হয় যে খেজুরের সাথে যদি বাদাম, মধু, এই 3টা জিনিস খাওয়া যায়। এটা কিন্তু অনেক বিজ্ঞাপনে দেখা যায়, কিন্তু আসলে কথাটা সত্য, অনেক বইপত্র গবেষণায় আসছে। 3টা কম্বিনেশনে কিন্তু এটা কিন্তু একটা ভায়াগ্রার মতো কাজ করে। হ্যাঁ, কাঁচা বাদাম 1 মুঠ বা 10 থেকে 15 গ্রাম, 1 মুঠ হতে পারে, সেটা খেজুর এবং মধু মিশিয়ে খেতে পারে, এটা খেতে পারে। এরপরে যে কোনো প্রোটিন জাতীয় খাবার খেতে পারে, সেটা মাছ, মাংস, ডিম, বিশেষ করে ডিম, মাছ, মাংস, রান্না বদি মশলা না দিয়ে আমরা সবাই জানি কিভাবে খেতে হয়, সেভাবে খেতে পারি। এই খাবারগুলো আমার খাবারের বিষয়টা খাবো বেশি। এরপরে খাবো না কি সেটা আপনি বলছেন তখন, টেস্টোস্টেরনের ক্ষেত্রে কি খাওয়া যাবে না, সেগুলো আমরা অবশ্যই অ্যাভয়েড করবো। যে কোনো নেশা, খারাপ অভ্যাস আমরা ত্যাগ করবো, সেটা অ্যালকোহল হোক বা ক্যানাবিস হোক, পট হোক, যেটাই হোক, বা স্মোকিং কিন্তু অনেক ক্ষতি করে সেক্সুয়াল হেলথে। আমরা সেটাকে অবশ্যই এটাকে চেষ্টা করে এখান থেকে বিরত থাকার। এরপরে যে বিষয়টা হচ্ছে শারীরিক ব্যায়াম, এক্সারসাইজ একদম ড্রামাটিক কাজ করে। আমি যদি বলি একটা পরামর্শ বলি, প্রতিদিন 20 মিনিট থেকে 30 মিনিট যদি কেউ ব্যায়াম করে, জিমে যাওয়ার সময় নাই, ধৈর্য নাই, মোটিভেশন, ঠিক আছে, আমি রুমের মধ্যে ঘুম থেকে উঠে আমি যদি মানে পুশ আপ দিই 20টা 30টা রুমের মধ্যে, হালকা 20 মিনিটের ব্যায়াম, সেটা কিন্তু অনেক বেশি আমাদের টেস্টোস্টেরন থেকে শুরু করে আমার মনের স্বাস্থ্য অনেক বেশি উন্নত করে। ব্যায়ামটা খুবই জরুরি। এরপরে ওজন কমাইতে হবে। আমি সবসময় একটা কথা বলি, ওজন একটা মানুষের বেশি, সে ওবেজ, সে ভালো সেক্স করবে, এটা হতেই পারে না। একটা মানুষের মানে ফিটনেস না, বিএমআই অনেক বেশি, সে পারবে না, পারার কথা না, মানে গাণিতিক বিষয় বললে পারার কথা না। যদি কেউ পারে সেটা গাণিতিক ভাবে ওটা পারবে না। না, এখানে রিজন আছে, ওই যে অনেক আছে না যে ওজন বেশি কি হয়, কোমরের উপরে যখন লোড বেড়ে যায়, ধরেন আপনার কোমর, আমি স্বাভাবিক মানুষ, আমার পেটে যদি কেউ 5-10 কেজি বেঁধে দেয়, আর ওই অবস্থায় বলে যে আপনি সেক্সুয়াল ইন্টিমেসিতে যান, স্বাভাবিকভাবে আমি নরমালের তুলনায় কম পারবো। এইটাই ওজন কমাতে হবে, এখন বিকল্প নাই। এরপরে যদি আমাদের মানসিক বিষয় থাকে, আমরা জানি, অলরেডি বলেছি আমি, যে সাইকোলজিক্যাল কারণে, মেন্টাল ইলনেসের কারণে 90-80% আমাদের সেক্সুয়াল প্রবলেমগুলো হয়। বিশেষ করে প্রধানত ডিপ্রেশন সবভাবে ড্যামেজ করে, সেক্সুয়াল হেলথকে একদম ড্যামেজ করে। মানে আপনার ডিজায়ার, ইরেকশন, ইজাকুলেশন টাইম, সব কিছুতেই একদম প্রভাব ফেলে চরমভাবে। ডিপ্রেশন, অ্যাংজাইটি, এই দুটি মেইন প্রবলেম। এরপর যদি পার্টনারের সাথে আপনার সম্পর্ক যদি মানে খারাপ থাকে, এক কথায় ইমোশনাল গ্যাপ বলেন, বা অন্য ভুল বোঝাবুঝি বলেন, বা মানে অ্যাবিউজিভ সম্পর্ক, বা খুব ভালো সম্পর্ক যাচ্ছে না, সেক্ষেত্রে অবশ্যই এটাকে কারেকশন লাগবে। এটা কারেকশন না করলে একটা মানুষের কোনোভাবেই এটা সেক্স ভালো আসে, সম্পর্কে ভালো না, বোঝাপড়া ভালো যাচ্ছে না, দেখলে একজন গালি দিতে ইচ্ছে করছে, দেখলে আর সহ্যই হচ্ছে না, কিভাবে আপনি ভালো সেক্স আসবেন? এটা সম্ভব না। তার মানে সম্পর্কের উন্নয়ন লাগবে। এক্ষেত্রে প্রয়োজন হলে আমরা কাউন্সিলিং বা কাপল কাউন্সিলিং নিতে পারি।
এরপরে মেডিটেশন, ইয়োগা, মাইন্ডফুলনেস এই বিষয়গুলো খুবই কাজে দেয়। আপনার যে অসুখ ডায়াবেটিস, মেনলি ডায়াবেটিস রোগী থাকবে, ডায়াবেটিস, প্রেশার এবং অন্যান্য যে কিছু ওষুধ আছে সেগুলো কিন্তু আমার সেক্সুয়াল ব্যাপার খুব বেশি ক্ষতি করে। ডায়াবেটিসের সব থেকে বড় প্রবলেম, ডায়াবেটিস একটা মানুষের থাকবে, তার সেক্সুয়াল প্রবলেম একসময় হবেই। আমি আবার বলতেছি, ডায়াবেটিস একটা মানুষের আছে, এখন থেকে 5 বছর পরে হোক, 10 বছর পরে হোক, তার সেক্সুয়াল প্রবলেম হবেই। প্রায় বলা হয় যে প্রায় ইরেকশনের সমস্যা হয়, প্রায় ডায়াবেটিস থাকলে প্রায় একটা সময় যে 86-90% মানুষ ইরেকশনের সমস্যা হয়, তেমন হবেই। তো ডায়াবেটিস কন্ট্রোল যদি না থাকেন, এটা ভয়াবহ হবে এবং দ্রুত হবে। বলা হয় যে ডায়াবেটিস যার কন্ট্রোলে আছে, যার কন্ট্রোলে নাই, যার কন্ট্রোলে আছে আর যার কন্ট্রোলে নাই, মানে ওনার তুলনায় 11 গুণ চান্স বেশি সেক্সুয়াল প্রবলেম হওয়ার। 11 গুণ, 11 টাইমস। তার মানে কত ভয়াবহ একটা বিষয়। ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে হবে, না থাকলে সমস্যা হবে, সেটা দেরিতে হবে, অল্প হবে, না করলে সেটা মারাত্মকভাবে হবে। এরপর যে ওষুধ, অনেক ওষুধে হয়, আপনি যেটা প্রথমেই বলছিলেন তখন যে অ্যানাবলিক স্টেরয়েড বা যেরকম হরমোনগুলো নেয়, অনেক বডি বিল্ডিং করার জন্য, আপনাকে মোটা হওয়ার জন্য দেয়, চিকিৎসার জন্য নেয়। তো এই অবশ্যই আমি বলবো যে আপনি যে ওষুধগুলো খাচ্ছেন সেগুলো আপনি যাচাই করে নিন, আপনি ডক্টরকে দেখিয়ে আমি ঠিক আছে কিনা। দিন শেষে স্ট্রেস মুক্ত লাইফ লিড করতে হবে, ভালো থাকতে হবে। মানসিকভাবে ভালো থাকলে, শরীর ভালো থাকলে তবে আপনি সেক্সুয়াল লাইফটা দীর্ঘদিন এনজয় করতে পারবেন। যাক ভালো। আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই ভাই, যেমন ওটা আমি ভুলে গেছিলাম বলতে, কথার প্রসঙ্গে আসলে, যেমন ওই যে আপনি বললেন যে যারা মোটা মানুষ অনেক বেশি সেক্সুয়ালি অনেক বেশি অ্যাক্টিভ থাকতে পারবে না বা কম হবে, এর পিছনে একটা রিজন আছে, সেটা হচ্ছে যে আমাদের পুরুষের শরীরে বিশেষ করে অ্যারোমাটেজ নামে একটা এনজাইম থাকে। এই এনজাইমটা কারো যদি ভিসেরাল ফ্যাট বেড়ে যায়, পুরুষের শরীরে কিন্তু পুরুষ নারী দুজনের শরীরেই 2 ধরনের ফ্যাট থাকে, একটা হচ্ছে ভিসেরাল, একটা হচ্ছে সাবকিউটেনাস, মানে অর্গানের ফ্যাট। হ্যাঁ, অর্গানের ফ্যাটটা হচ্ছে আপনার ভিসেরাল ফ্যাট, মানে পেটের ভেতরে যে ভেতর থাকে, হার্টের পাশে থাকে, এগুলো হচ্ছে ভিসেরাল ফ্যাট। মানে ভুঁড়ির ভিতরে যে অর্গানগুলো থাকে, অর্গানগুলো লিভারের পাশে, কিডনির পাশে যে ফ্যাটটা থাকে সেটা ভিসেরাল ফ্যাট। আর একটা হচ্ছে সাবকিউটেনাস, যেটা হচ্ছে স্কিনের নিচে থাকে, যেটা মেয়েদের বেশি থাকে। ছেলেদের আবার ভিসেরাল ফ্যাট যদি পেটের আশেপাশে, নাভির আশেপাশে যদি অনেক বেশি ফ্যাট হয়ে যায়, তাহলে পুরুষের শরীরে যে এনজাইমটা আছে অ্যারোমাটেজ, এই এনজাইম ওই ভিসেরাল ফ্যাটের সাথে বিক্রিয়া ঘটায়, বিক্রিয়া ঘটিয়ে টেস্টোস্টেরন হরমোনকে ফিমেল হরমোন ইস্ট্রোজেনে রূপান্তর করে দেয়। যার কারণে অতিরিক্ত মোটা মানুষে দেখবেন গাইনোকমাস্টিয়া, অর্থাৎ চেস্টের নিপল বড় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এটাও একটা টেস্টোস্টেরন কমে যাওয়ার একটা লক্ষণ। চমৎকার কথা। এটা থেকে বের হয়ে আসতে হলে আপনাকে অবশ্যই ওই আপনার ভিসেরাল ফ্যাট কমাতে হবে। কমালে আপনার ভিসেরাল ফ্যাট মানে কি, যে এমন না যে আপনার অ্যাবস থাকা লাগবে, আবার 6 প্যাক অ্যাবসও যাতে থাকে। ধরেন কথা আছে না, অনেকে 7% বডি ফ্যাট, 8% বডি ফ্যাট, যারা কম্পিটিশন খেলে বিভিন্ন অ্যাথলেট, অনেকের তো সিঙ্গেল ডিজিটে ফ্যাট চলে আসে। এত কম ফ্যাট চলে গেলেও কিন্তু আবার টেস্টোস্টেরন, স্পার্ম কাউন্ট কমে যায়। এই রিজনটা হচ্ছে কোলেস্টেরল অনেক গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর, যেটা হেলদি ফ্যাট থেকে আসে আমাদের শরীরে থাকে। আনহেলদি কোলেস্টেরল থাকে, হেলদি হোক বা আনহেলদি হোক, আপনার শরীরে যদি কোলেস্টেরল কমে যায় মাত্রার তুলনায়, যারা অ্যাথলেট অনেক বেশি রিপড বডি থাকে তাদের অনেক কমে যায়। তো আবার যারা ধরেন যে স্কিনি, মাসল নেই, অ্যাবসও নাই, অনেক স্কিনি, একদম দুর্বল পাতলা মানুষ, এদেরও স্পার্ম কাউন্ট কম হবে, কারণ ওই কোলেস্টেরল ছাড়া তো টেস্টোস্টেরন উৎপন্ন হবে না। আর টেস্টোস্টেরন না থাকলে আপনার হচ্ছে স্পার্মও ঠিকঠাক মতো আসবে না। আর আপনার হচ্ছে যদি কেউ প্রোটিনের চাহিদা পূরণ না করে, যেমন একটা সুস্থ স্বাভাবিক মানুষের প্রতি 1 কেজি বডি ওয়েটের জন্য 1 গ্রাম প্রোটিন লাগে, সে যদি না খায় সেটা, তাহলে তার স্পার্মও তৈরি হবে না ঠিকঠাক মতো, কারণ স্পার্মের ভিতরে তো 90% প্রোটিন থাকে, 95, আর বাকিটা পানি থাকে, পানি এবং প্রোটিন থাকে, যতটুকু মূল অংশ সেটা প্রোটিন দিয়েই গঠিত। তো এইগুলো বিভিন্ন ফ্যাক্টর আছে। তার মানে আপনি অনেক পাতলা মানুষ যারা, তারা মনে করছে আমি তো মারাত্মক ফিট, আমি তো পাতলা, ওটা ভাবার কোনো কারণ নাই। আপনার স্বাভাবিক ওজন থাকবে, না কম না বেশি। এটা যদি আপনি করতে পারেন তাহলে আপনি সেক্সুয়ালি লাইফে অনেক ভালো থাকবেন। মানে ঘুরে ঘুরে একই কথা, মধ্যম পন্থায় থাকতে হবে। হ্যাঁ, আমরা এক্সট্রিমে যাব। হ্যাঁ, আমি কম্পিটিশন আছে আমার, ধরেন আমি কমালাম, যেমন কম্পিটিশনের সময় আমি এক সময় আমার বডি ফ্যাট পার্সেন্টেজ 9% নিয়ে গেছি, আমি তো পরে বাড়ি আমি 13-14% রাখি। এখন যেমন আমার 13-14% আছে, আমি কখনো 10%-এর ধারে কাছে যাওয়ার চেষ্টা করি না। যারা কম্পিটিশন খেলে তাদের ব্যাপার আলাদা, তারা গেল 2 মাস পর আবার রিটার্ন চলে আসে। কিন্তু আপনি ধরেন মনে করছেন আমি সোশ্যাল মিডিয়াতে নিজের বডি সারা বছর যাবত বডির পিকচার পোস্ট করব, মানুষকে দেখাবো, দেখো আমার বডি কত সুন্দর, সেক্ষেত্রে আপনি আপনার স্পার্ম কাউন্ট আস্তে আস্তে কমিয়ে ফেলছেন। আবার অনেকে অতিরিক্ত ওজন বাড়িয়ে ফেলে, যারা মাসলের মাধ্যমে অতিরিক্ত ওজন বাড়িয়ে ফেলে হরমোন নিয়ে, সেটা তো আপনি বললাম আমি শুরুর দিকে, এটাও আসলে ঠিক না। মানে এক্সট্রিম যাবো না, আমরা মধ্যম পন্থায় থাকবো, মধ্যমপন্থী যেটা বলে। আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো তাজ ভাই, অনেক কিছু জানতে পারলাম, আমরা অনেক কিছু আমি নিচেই জানতে পারলাম অনেক কিছু, এবং আশা করছি দর্শকের অনেক কিছু মানে জানতে পারবে, ওনাদের অনেক উপকার হবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং এত মূল্যবান সময় নষ্ট করে আপনি আসছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আজকে আমি ফ্রি ছিলাম, আমি যে কোনো পডকাস্ট এনজয় করি, এই জন্য এখানে আমার সময় নষ্ট হয় না, সময় আরো আমার নলেজ আরো বাড়ে। আর আমার যে বেসিক কিছু কোয়েশ্চেন ছিল, আমি দেখি তো বিভিন্ন প্রোডাক্ট মানুষ সেল করে এবং মানুষকে একটু ঠকানোর উদ্দেশ্যে সেল করে। প্রোডাক্ট গুলো কিভাবে কাজ করে, প্রোডাক্ট কিন্তু খারাপ না, কিন্তু আপনি বলেন যে এটা অমুক পর্যায়ে
পর্যায়ে গেলে তারপর আপনি এই প্রোডাক্টটা ইউজ করেন, তাছাড়া আপনি ইউজ করেন না। এইভাবে বললে আপনার সেল আরো বাড়বে কমার বদলে। অনেকেই আমাদের এই ভিডিও দেখে মন খারাপও করতে পারে যারা বিশেষ করে প্রোডাক্ট সেল করে। স্বাভাবিকভাবে যদি আপনি মদের ব্যবসায়ী হন তাহলে আপনি পুলিশকে, যে ধরেন যে মদটাকে আটকানোর চেষ্টা করছে বা যে সরকার মদকে আটকানোর চেষ্টা করছে, বিড়ি সিগারেটকে আটকানোর চেষ্টা করছে, আপনি সেই সরকারকে গালি দিবেনই। তো যেমন আমরা একটু পজিটিভ কথা বলছি, তো যারা একটু নেগেটিভ এই দিক দিয়ে কাজ করেন, আমি বলবো যে আপনারা ঘুরিয়ে পেঁচিয়ে সেম কাজে থাকেন, কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করেন যেটা সত্যি কাজে দেয়, এবং মানুষকে বলেন যে এই অবস্থায় গেলে আপনার একটা ডাক্তারের পরামর্শে এই প্রোডাক্টটা কাজে দিবে। তাছাড়া আপনারা সেল করেন না, এতটুকু রিকোয়েস্ট থাকবে। একটা বিষয় বলি আপনাকে, আমার নাম দিয়ে, ডক্টর মিলন নামে দিয়ে আমার কয়েকটা পেজ আছে, বিভিন্ন রকম প্রতারণা, মানে তারা প্রোডাক্ট সেল করে। আমাকে পেশেন্ট এসে বলে আপনারা যে পেজ থেকে যে প্রোডাক্ট নিয়েছিলেন খেয়েছি আমি তো কোনো প্রোডাক্ট সেল করি না, আমার তো কোনো প্রশ্নই আসে না। তো আমার পেজে দেখবেন বা ভালো ফলোয়ার আছে, আমার নাম দিয়ে অনেক প্রোডাক্ট অলরেডি সেল করে। এই তো এই জিনিসটা খুবই খারাপ। এটা আসলে এটা খারাপ, এটা মানুষের সাথে এক ধরনের প্রতারণা, আর এটা ইমেজ অনেক নষ্ট করে, অনেক নষ্ট করে। এই জন্য আমি মাঝে মধ্যে আমি কেন বলি যে প্রোডাক্ট প্রমোশন করি না, রিজন হচ্ছে আমারও ছবি লাগিয়ে অনেকে প্রোডাক্ট ইয়ে করে। তো আমি যখন ভিউয়ার্সদেরকে বলি যে আমি প্রমোশন করি না, তখন অনেকে বুঝতে পারে যে না, তাজ ভাইয়ের ছবি আছে মানে এটা স্ক্যাম, তাজ ভাইয়ের পারমিশন নেয়নি। যদি আপনারা কখনো দেখেন আমাদের ইনবক্স করতে পারেন বা ইমেল করতে পারেন। আর আমাদের টিমের কাছে, আমাদের টিম তো অনেক বড়, আমাদের টিমে অনেক ট্রেনার আছে, কারো না কারো চোখে চলে যায় অ্যাড, তখন আমরা অ্যাকশন নিই সাথে সাথে। এই জন্য আমার ক্ষেত্রে আমি এই সমস্যায় পড়িনি, মানে আমরা একটু অ্যাকশন নেওয়াও শুরু করেছি যে আমরা এই যেই প্রোডাক্ট প্রমোশন করবে আমাদের ছবি দিয়ে আমরা তার বিরুদ্ধে অ্যাকশন নিব, যার কারণে হচ্ছে না। আর প্রোডাক্ট ভালো আছে কিছু, অবশ্যই পরামর্শ নিয়ে এবং মাত্রা বুঝে নিতে হবে। সেটাই। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি চাচ্ছিলাম যে একজন বিশেষজ্ঞের মুখে যেগুলো কোয়েশ্চেন আমার ছিল, আপনাকে জানার ছিল, অনেকে ভুল ধারণা ছিল, একজন বিশেষজ্ঞ বলবে, এগুলো আলোচনা করবে, এবং আপনার মাধ্যমে আরো এটা ভালো হলো। আর অনেক হয়তো এটাকে ট্রাস্ট করবে অনেক বেশি। আর যারা সত্যিকারের প্রবলেম ফেস করছে তারা সরাসরি এসেও আপনার কাছে কনসালটেন্সি নিবে আশা করি। শুভকামনা, আপনার জিম আরো উন্নত হোক, আমি আর দোয়া করি প্রতিটা জেলায় আপনার না, এটা আমার ইচ্ছে আছে, দেখা যাক কতদূর পারি। ইনশাআল্লাহ। ভালো থাকবেন। ভালো, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ।